আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। ঘটনাটির সময় 1940-এর দশক বা এর আশেপাশের সময়, ঠিক ফিক্সড করে সময়টি বলা মুশকিল। ঘটনাটি ঘটে লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নে। লাহোরিয়া ইউনিয়নের যে গ্রামটিতে ঘটেছে, সঙ্গত কারণে সেই গ্রামের নামটা বলতে পারছি না, যেহেতু নিষেধ রয়েছে। ওই গ্রামে সৈয়দ বাড়ি নামক একটি নামকরা বাড়ি ছিল। সেই বাড়িতে হঠাৎ একজন আগন্তুক আসেন। আগন্তুক এসে সৈয়দ বাড়ির যিনি কর্তা ছিলেন তাকে অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে তার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, উনি এই বাড়িতে থাকতে চান এবং কাজকর্ম করে দিতে চান। সৈয়দ বাড়ির যিনি কর্তা ছিলেন উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং ন্যায়পরায়ণ এবং নামাজ কালামি মানুষ ছিলেন। তো উনি যখন ওই ব্যক্তিকে দেখলেন, তাকে দেখে ওনার খুব ভালো লাগে। ওনার এক কথাতেই তিনি রাজি হয়ে যান এবং তাকে থাকার জন্য একটি ঘর দেন। ওই ব্যক্তি যিনি যেই নামে পরিচিত ছিল, সঙ্গত কারণে সেই নামটিও বলা যাচ্ছে না, নিষেধ রয়েছে। তো তিনি খুব আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন। তিনি অন্যান্য দিনের মতো যে সমস্ত কাজগুলো সাধারণত করতে হয় স্বাভাবিকভাবে সেই কাজগুলো তিনি করতেন এবং সেই সাথে অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন। মানুষের কাছে ওনার পরহেজগারিতা যখন আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে, অনেকেই তার কাছে ঝাড়ফুঁক করার জন্য আসতেন এবং উনি ঝাড়ফুঁক করলে আল্লাহর অশেষ রহমতে সে সমস্ত ব্যক্তিরা ভালো হয়ে যেতেন। অনেক সময় জিনে ধরা মানুষও তার কাছে নিয়ে আসা হতো। তিনি ঝাড়ফুঁক করে দিলে এই জিনে ধরা মানুষরাও সুস্থ হয়ে যেত। এভাবে ওনার বিভিন্ন কর্মকাণ্ডের কথা চারদিকে ছড়িয়ে পড়ে এবং গ্রামের এবং আশেপাশের গ্রামেরও বেশ কিছু মানুষ ওনার ভক্ত হয়ে যান। ওনাকে ভক্ত যেহেতু যারা অনেকে ভক্তরা আছেন, বিভিন্ন ফল মূল অনেক কিছু খাবার ওনাকে এনে দিতেন, উনি সেগুলোও খেতেন এবং অন্যান্য বাড়িতে মানুষ থাকলে যেভাবে কাজকর্ম সাধারণত করে ওই সৈয়দ বাড়ির, উনিও খুব স্বাভাবিকভাবে সেই কাজগুলি করতেন এবং সৈয়দ বাড়ির প্রত্যেকটি মানুষের কাছেও উনি খুব আস্থাভাজন এবং ভালোবাসার মানুষ ছিলেন। দেখতে দেখতে 5 থেকে 6 বছর কেটে যায়। ওনারও বয়স হয়েছিল। একদিন রাত্রে দেখা গেল তিনি মারা গেছেন। সকলের হৃদয় ভেঙে যায়, শোক নেমে আসে পুরো গ্রামে। কোথায় তাকে কবর দেওয়া হবে এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। সিদ্ধান্ত হয় পাশে একটি কবরস্থান রয়েছে, এই কবরস্থানেই তাকে কবর দেওয়া হবে। ওনাকে স্থানীয়ভাবে সকলে পাগল পীর নামে ডাকতেন, কারণ ওনার কিছু কিছু কাজ একটু পাগলাটে মনে হতো অনেকের কাছে, যার কারণে অনেকেই তাকে পাগল পীর নামে ডাকতেন। এই ডাক নিয়ে অবশ্য তার কোনো মাথা ব্যথা ছিল না, তিনিও বিষয়টা ভালোভাবেই নিয়েছেন, ভালোবেসেই নিয়েছেন। ভালোবাসা এবং ভালো লাগা সবকিছু মিলিয়েই ওনার প্রায় 5 থেকে 6 বছর ওই গ্রামে অতিবাহিত হয়ে যায়। উনি যখন মারা যান, গ্রামের লোকজন একটি কবরস্থানে যখন কবর দেওয়ার জন্য ডিসিশন নেন, তখন যেই রাত্রে মারা যান, পরের দিন সকালে হঠাৎ আর একজন আগন্তুক আসেন। আগন্তুক এসে বলেন যে আপনারা যাকে পাগল পীর হিসাবে চেনেন, তিনি আসলে আর কেউ নন, তিনি আমার খুবই নিকট আত্মীয় এবং উনি আমার মেয়ের হাজবেন্ড, আমার জামাই। সকলে বলে তাহলে এতদিন আপনি কোথায় ছিলেন? উনি মারা গেছে গত রাতে, আপনি আজ দিনের বেলা এসে বলছেন আপনার মেয়ের জামাই। তখন উনি বলছেন ওই লোকটি
যে আসলে আমার একটাই মেয়ে ছিল, এই মেয়ের সাথে আমি এই ছেলেটির বিবাহ দেই। এই ছেলেটি অত্যন্ত ভালো মানুষ। তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু কোনো এক অজানা রোগে আমার মেয়ে এবং আমার ওই নাতি মারা যায়। এই শোক আমার জামাই সহ্য করতে পারেনি, যার কারণে তিনি কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যান। আমারও যেহেতু আর কোনো আত্মীয় স্বজন নাই, আমার মেয়ে নাতি এরাই ছিল আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, কিন্তু তারাও যখন মারা যায় এবং আমার জামাইও যখন নিরুদ্দেশ হয়ে যায় শোকে, তখন আমিও আমার জামাইকে খোঁজার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করেছি, খবর লাগিয়েছি, কিন্তু কোথাও থেকেও কোনো খবর আসেনি। অনেক দিন পরে জানতে পারলাম যে এই লোহাগাড়া উপজেলার কোনো একটা জায়গায় সে আছে। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে দেই, কারণ ঘটনাটি অনেক আগের। তখন কিন্তু এই লোহাগাড়া উপজেলা ছিল না, তখন অন্য নামও থাকতে পারে, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি এই শব্দগুলো ইউজ করছি। তখন ওই ব্যক্তি যখন পাগল পীরকে নিজের জামাতা হিসাবে পরিচয় দেন এবং তার কথাগুলো সবাই বিশ্বাস করেন। এখন ওই পাগল পীরের শ্বশুর তিনি বলছেন, যেহেতু আমার জামাই মারা গেছে এবং আমারও তো আর কেউ রইল না, তো লাশ নিয়ে গিয়ে আমি কি বা করব, লাশটা এখানেই দাফন করো। তখন সবাই বলে যে আমরা তো কবরস্থানে তার জন্য কবর রেডি করছি। তখন তার শ্বশুর বলেন যে না, আমার জামাই অনেক আগে থেকেই তিনি ওসিয়ত করে গেছেন যে তিনি যেখানে মারা যাবেন সেই জায়গাতেই যেন তাকে কবর দেওয়া হয়। সুতরাং উনি যেই ঘরে মারা গেছেন এই ঘরেরই পাশে কোথাও তাকে কবর দিয়ে দেন। যেহেতু পাগল পীরের একটি ওসিয়তের কথা তার শ্বশুর বলেন, এই কথা শোনার পরে গ্রামবাসী ডিসিশন নেয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে উনি যেই ঘরে থাকতেন সেই ঘরের পাশেই হবে তার কবর। সেখানেই পাগল পীরকে সমাহিত করা হয়। সমাহিত করার পর ওই শ্বশুর উনি বলেন যে যেহেতু আমার আর কেউ নাই, আমি কোথায় যাব, আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এই গ্রামেই থেকে যেতে চাই। তো সৈয়দ বাড়ির যারা ছিলেন তারাও সেই বিষয়টা সানন্দে গ্রহণ করেন, রাজি হয়ে যান। তাকেও একটি ঘর দেয়া হয়, যেই ঘরে ওই পাগল পীরের শ্বশুর তিনি থাকা শুরু করেন। দিন যায়, মাস যায়, বছর যায়। উনিও পাগল পীরের মতোই খুব বুজুর্গ মানুষ ছিলেন, নামাজ রোজা করতেন, নফল ইবাদত করতেন, তসবিহ তাহলিল জিকির আজগার করতেন এবং উনিও বিভিন্ন মানুষকে ঝাড়ফুঁকের মাধ্যমে উপকার করার চেষ্টা করতেন। 5 থেকে 6 বছরের মাথায় এই পাগল পীরের শ্বশুরও ইন্তেকাল করেন। কোনো এক সন্ধ্যায় যখন পাগল পীরের শ্বশুর মারা যান এবং ঘণ্টাখানেক পরে যখন জানাজানি হয়, তখন সবাই চিন্তা করেন যে তাহলে তাকেও তো কবর দিতে হবে, কিন্তু কোথায় কবর দেয়া যায়। সবাই এই বিষয় নিয়ে আলোচনা শুরু করতে থাকেন। কোনো একটা সময় ওখানকার মানুষরা তারা বুঝতে পারেন যে যেই ঘরে এই পাগল পীরের শ্বশুরের লাশটি রাখা ছিল, এই ঘরে লাশটি এখন আর নেই। সবাই অত্যন্ত অবাক হয়, লাশ কোথায় গেল। তন্ন তন্ন করে সেই গ্রাম এবং আশেপাশের গ্রাম খোঁজা হয়, কিন্তু কোথাও সেই লাশকে পাওয়া যায় না। একসময় সবাই হতাশ হয়ে যায়, যে যার বাড়িতে ফিরে যায় লাশ না পেয়ে। পরের দিন সকালে গ্রামের মানুষজন অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন। পাগল পীরের যে কবরটি ছিল সেই কবরের পাশে নতুন একটি কবর। কার কবর এটি? সবাই বিশ্লেষণ করতে থাকেন, কিন্তু কারো মনে কোনো উত্তর আসে না, সবই অজানা যে কার কবর হতে পারে এটি। যেহেতু পাগল পীরের কবর তার ভক্ত এবং অনুসারীদের কাছে অত্যন্ত
মানে শ্রদ্ধার একটি জায়গা, মাজারের মতো তারা একটা মানে সম্মান করতেন। সুতরাং হঠাৎ করে তার কবরের পাশে একটি কবর হয়ে যাওয়াটাকে তারা এবং গ্রামের লোকজনরাও স্বাভাবিকভাবে নেননি, যেহেতু পাগল পীর অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। তার অনুমতি ছাড়া বা ওই সৈয়দ বাড়ি বা আশেপাশে কোনো ধরনের কোনো যারা গ্রামের ময়মুরব্বী আছেন, অনুমতি ছাড়া এই কবরটা কে দিল বা কার কবর, এটা নিয়ে সবাই খুব মানে রাগান্বিত হন। একটা পর্যায়ে তারা সকলে মিলে সিদ্ধান্ত নেন যে এই কবরটি খুঁড়ে দেখা হবে, যেহেতু গতকালকেই রাত্রেই হয়তো বা কবর হয়েছে। আমরা দেখতে চাই যে এই কবরের মধ্যে কার লাশ রয়েছে। গ্রামের সকলেই কবরটা খোঁড়ার সিদ্ধান্ত নেন এবং খোঁড়ার জন্য যে উপকরণগুলো থাকে সেগুলো নিয়ে আসেন। যখনই খোঁড়া শুরু করতে যাবে, হঠাৎ ওই গ্রামের একটা মসজিদের ইমাম সাহেব সেখানে এসে হাজির হন এবং তিনি সবাইকে বলেন যে তোমরা এই কবরটি খুঁড়ো না, কারণ এই কবরটা কার সেটা আমি জানি। তখন গ্রামের সবাই বলে যে তুমি জানো, তাহলে বলো এই কবরটি কার। বলে এই কবরটি ওই পাগল পীরের শ্বশুরের, যিনি এই 5-6 বছর এখানে ছিলেন। তখন গ্রামের লোকজন আরো ক্ষিপ্ত হয় যে তাহলে তুমি কিভাবে জানলা, এটা আমরা কেউ জানলাম না। বলে আমি নিজ হাতে ওনার লাশকে এই কবরে রেখেছি। গ্রামের সকলে আরো ক্ষিপ্ত হয়। তারা বলে যে তুমি আমাদের কাউকে জানালে না, না জানিয়ে তুমি ওনাকে এখানে কবর দিলে, আর আমরা পুরো প্রায় সারা রাত এই লাশটি খুঁজেছি, তুমি এরকম রসিকতা আমাদের সাথে করতে পারলা আমাদের এই আবেগ নিয়ে। তখন সবাই চিন্তা করে এবং লক্ষ্য করে যে ওই ইমাম সাহেব কিছু একটা লুকানোর চেষ্টা করছে সকলের কাছ থেকে। সকলে যখন বুঝতে পারে যে এই ইমাম সাহেব কিছু একটা লুকানোর চেষ্টা করছে, তখন সবাই মিলে ওই ইমাম সাহেবকে খুব প্রেসার ক্রিয়েট করে যে তুমি কি লুকাচ্ছ বলো। ইমাম সাহেব বলতে চায় না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়, কারণ গ্রামের লোকজন যখন তার মুখ থেকে কথা বের করতে পারছিল না যে তুমি কেন এই কাজটি করেছো, তখন চিন্তা করে যে তুমি তাহলে মিথ্যা বলছো, তাহলে কবরটা আমরা খুঁড়ে দেখবই যে আসলে এর ভিতরে কার লাশ। এমনও তো হতে পারে যে কাউকে খুন করে এখানে রাখা হতে পারে, এটা আমরা জানি না। তখন কিছু লোকজন কোদাল হাতে নিয়ে ওই কবরটি খোঁড়া শুরু করেছে আর কি। তখন ইমাম সাহেব বলে থামো থামো, আমি বলছি কি ঘটনা ঘটেছে। এটা সত্য যে এটা পাগল পীরের শ্বশুরের লাশ, কিন্তু তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটা জিন। সবাই খুবই অবাক হয় যে ইনি 5-6 বছর আমাদেরকে এত উপকার করেছেন, তাকে আমরা দেখেছি, তার সাথে চলেছি, ইনি জিন হয় কিভাবে। তখন ইমাম সাহেব আর কোনো কথা গোপন না করে পুরো ঘটনাটি খুলে বলেন। তিনি বলেন যেই রাত্রে পাগল পীরের শ্বশুর মারা যায়, ওই রাত্রে কে বা কারা 3 থেকে 4 জন মানুষ আমার বাড়িতে আসে। রাত তখন অনেক, আনুমানিক 12টা কি 1টা, যেহেতু গ্রামে 12টা 1টা মানে অনেক রাত। আর সেই 40-এর দশকে তো তখন আরো অনেক গভীর রাত ছিল বর্তমানের প্রেক্ষাপটে। ওই 3 থেকে 4 জন লোক ইমাম সাহেবকে ডাকা শুরু করে। ইমাম সাহেব ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। খুলে দেখেন এই 3-4 জন লোক কাউকেই তিনি চিনতে পারছেন না। তারা এসে ইমাম সাহেবকে সালাম দেন, বলেন যে একজন মানুষ মারা গেছে, আপনাকে তার জানাজা পড়াতে হবে, আপনি আসুন। তাদের কথাবার্তায় একটু রুক্ষতা ছিল। ইমাম সাহেবের বাড়িতে তার স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান ছিল। এত রাত্রে অপরিচিত 3-4 জন ব্যক্তি ইমাম সাহেবকে ডেকে নিয়ে যাচ্ছে, তার পরিবারের লোকজন সেটা মানে মানতে চাচ্ছিল না। পরিবারের লোকেরা
তাকে তাদের সাথে যেতে মানা করছেন, কারণ অনেক ঘটনাই ঘটতে পারে, শত্রুতা হতে পারে, তাকে ডেকে নিয়ে মেরে ফেলা হতে পারে, এরকম ভয় পাচ্ছিলেন তার বাড়ির লোকেরা। কিন্তু ওই 3-4 জন লোকের কথায় কিছুটা আশ্বস্ত হন যে না, সত্যিই আসলে হয়তো বা কোনো লোক মারা গেছে। এই চিন্তা করে ইমাম সাহেব তার স্ত্রী কন্যাদের কথা উপেক্ষা করে তাদের সাথে রওনা হন। রাতের অন্ধকারে কোনো ধরনের আলো ছাড়া এই 3-4 জন লোক তাকে বিভিন্ন অলিগলি দিয়ে নিয়ে যাচ্ছিল। এই রাতের অলিগলি ওনার কাছে দিনের বেলার প্রেক্ষাপটে সেটা পরিচিত হলো, রাতের বেলা উনি বুঝতে পারছিলেন না যে উনি আসলে কোথা দিয়ে যাচ্ছেন। একটা সময় দেখা গেল অনেক মানুষ একটি লাশকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, লাশটি কাফনে মোড়ানো। তিনি সেখানে যান, যাওয়ার সাথে সাথে ওখানে থাকা লোকজন বলে যে হুজুর, আপনি জানাজার নামাজ শুরু করেন। তিনি বলেন এটা কাল লাশ। যে 3-4 জন তাকে নিয়ে এসেছে তার মধ্যে থেকে একজন বলছে এটা কাল লাশ, এটা আপনার জানার কোনো প্রয়োজন নেই, আপনাকে বলা হয়েছে জানাজা পড়াতে, আপনি জানাজা পড়ান। কিন্তু ইমাম সাহেব বললেন যে কাল লাশ, এটা না দেখে আমি জানাজা পড়াবো না। এক কথা দু কথায় ইমাম সাহেব প্রচন্ড রেগে যান, বলেন যে এটা অসম্ভব, কারণ আমাকে দেখতেই হবে এটা কাল লাশ। তখন তাকে যে 3-4 জন নিয়ে এসেছিল তারা বলে যে ঠিক আছে, আপনাকে লাশ দেখাতে পারি, কিন্তু কথা দিতে হবে আজকে আপনাকে যে কথাগুলো বলা হবে কাউকে সেটা বলতে পারবেন না, বললে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ইমাম সাহেব কথা দেন যে ঠিক আছে, আমি কাউকে বলবো না। তখন ওই লাশের মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরানো হয়, এবং কাফনের কাপড়টা সরানোর সাথে সাথে ইমাম সাহেব বলেন, আরে এ তো পাগল পীরের শ্বশুরের লাশ, এখানে কেন? তখন ওই জিনেরা বলে যে ইনি আসলে পাগল পীরের শ্বশুর ছিলেন না, উনি ছিলেন পাগল পীরেরই একজন একনিষ্ঠ ভক্ত, একটা জিন। তখন সবাই খুব অবাক হয় যে ইমাম সাহেব উনি তেমন কোনো কথাই বলছেন না, এতটা অ্যাস্টনিশড হয়ে গেছেন যে উনি কোনো কথাই বলছেন না। সবাই বলেন কি ব্যাপার, আপনি জিন শুনে অবাক হয়ে যাচ্ছেন? তো ইমাম সাহেব বলে যে অবাক হওয়াটাই কি স্বাভাবিক নয়, কারণ তার সাথে এতদিন চললাম, উনি জিন হন কিভাবে? তখন ওই জিনেরা বলেন যে আসলে আমরা এই যাকে দেখতে পাচ্ছেন পাগল পীরের শ্বশুর রূপী যে জিন, আমরা সবাই তার আত্মীয় স্বজন। একদিন পাগল পীর দিনের বেলা বাজার থেকে ফিরছিলেন, হঠাৎ পাগল পীর দেখেন 3-4 জন ভয়ঙ্কর আকৃতির এবং দানবীয় আকৃতির জিন তাকে আক্রমণ করার জন্য ছুটে আসছে। হঠাৎ কোথা থেকে বয়স্ক একজন দাড়িওয়ালা আলখেল্লা পরা একজন জিন এসে এই 3-4 জন ভয়ঙ্কর আকৃতির জিনের সাথে মোকাবেলা শুরু করেন, এবং এই 3-4 জন অনেক শক্তিশালী হওয়ার পরেও অপেক্ষাকৃত দুর্বল বয়স্ক একটা মাত্র জিনের কাছে এই 3-4 জন জিন হেরে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। পাগল পীর বুঝতে পারে যে যিনি তাকে সেভ করেছেন তিনি আসলে মানুষ নন, তিনি জিন। পাগল পীর ওই জিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে আজকে আপনি না আসলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, আপনি বলুন আপনি আমার কাছে কি চান। এখানে প্রিয় লিসেনার্স, অদ্ভুত বিষয় হচ্ছে সাধারণত মানুষ জিনেদের কাছে চায়, কিন্তু এখানে পাগল পীর তো মানুষ ছিলেন, তিনি উল্টো ওই জিনকে বলছে যে আপনি আমার কাছে কি চান। তখন ওই জিন যে উত্তর দেয় তাতে পাগল পীর খুব অবাকই হন। তিনি বলেন যে আমি জিনেদের মধ্যে অত্যন্ত দরিদ্র একজন জিন, আমার পরিবার আছে, আমার পরিবার নিয়ে চলতে আমার কষ্ট হয়,
আপনি আহ, একজন বুজুর্গ মানুষ, আপনি যখন ইবাদত বন্দেগী করেন আমিও আপনার সাথে সাথে থাকি, আপনাকে আমার খুব ভালো লাগে। আমি দেখি আপনার কাছে আপনার ভক্তরা অনেক খাবার নিয়ে আসে, অনেক ফলমূল নিয়ে আসে। আপনি যদি সেখান থেকে আমাকে কিছু অংশ দেন আপনার খাবার পর, তাহলে আমি সেগুলা খেতে পারি এবং আমি আমার পরিবার পরিজনদেরকেও সেটা দিতে পারি। পাগল পীর ওনার কথায় সন্তুষ্ট হন এবং তিনি রাজি হন যে ঠিক আছে, আপনি আমার সাথে সাথে থাকবেন, কোনো সমস্যা নেই। এই ঘটনাটি ঘটে পাগল পীর যখন ওই গ্রামে আসে। গ্রামে আসার পর যখন সে জিনের চিকিৎসা শুরু করে, বা জিনে ধরা লোক যদি কোনো কেউ আসতো তাকে ফু দিলে ভালো হয়ে যেত, তো এই জিনের চিকিৎসা শুরু করার পর থেকে বিভিন্ন জিনেরা তার শত্রু হয়ে যায়, যার ফলে তারা ওত পেতে থাকতো এই পাগল পীরকে কখন একা পায়। এমনই একটা সুযোগ তারা পেয়েছিল, কিন্তু সেখানে তারা কামিয়াব হতে পারেনি ওই আরেকজন নেককার জিনের কারণে। তো ওই জিন পাগল পীরের সাথে সাথেই সবসময় থাকতো, কিন্তু কেউ সেটা দেখতো না, কিন্তু পাগল পীর সেটা টের পেতেন এবং তিনি জানতেন, তিনিও কাউকে কখনো বলেননি। যখন পাগল পীর মারা যান তখন ওই জিনের মনে অত্যন্ত ব্যথা অনুভূত হয়, কারণ হচ্ছে ওই জিন পাগল পীরকে খুবই ভালোবাসতেন। তার মারা যাওয়ার পর এই শোক তিনি সইতে পারছিলেন না। তিনি চিন্তা করলেন তিনিও যতদিন জীবিত থাকবেন তো পাগল পীর যেখানে ইবাদত বন্দেগী করতেন তিনি সেখানেই কাটিয়ে দেবেন। এই চিন্তা করে তিনিও মানুষের বেশে সেখানে তার শ্বশুর সেজে আসেন এবং সেখানে থাকা শুরু করেন। তিনিও বার্ধক্যজনিত কারণে মারা যান, কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার পরিবারজনকে, মানে পরিবার যারা ছিলেন তাদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার কবরটাও যেন আমার ভালোবাসার যিনি, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, এই পাগল পীরের পাশেই যেন আমার কবরটা হয়, কিন্তু সেটা হবে খুব গোপনে। যদি গ্রামবাসী স্বেচ্ছায় দেয় তাহলে তো ভালো, আর যদি স্বেচ্ছায় না দিতে চাই তোমরা যে কোনো ভাবে আমার কবরটা এখানে দেওয়ার চেষ্টা করো। এই কারণে গ্রামবাসী যখন মানে ওই পাগল পীরের শ্বশুর রূপী যে জিন তিনি যখন মারা গেলেন, গ্রামবাসী কিন্তু প্রথমে চেয়েছিল তার কবরটা গোরস্থানে দিতে। এটা যখন ওই জিনের আত্মীয় স্বজনরা বুঝতে পারে, তারা সুযোগ মতো এই লাশটি নিয়ে চলে আসে এবং তারাই এই লাশটিকে গোসল করিয়ে স্থানীয় ইমাম সাহেবের মাধ্যমে জানাজা পড়িয়ে এই পাগল পীরের কবরের পাশেই সমাহিত করতে চান, এবং এই উদ্দেশ্যেই এতগুলো ঘটনা ঘটেছে এবং ইমাম সাহেবকে এখানে নিয়ে আসা হয়েছে। এই পুরো ঘটনা ওই একজন জিন যিনি ওই ইমাম সাহেবকে নিয়ে এসেছিলেন ওইখানে ইমাম সাহেবকে বলেন এবং এটা বলে দেন এটা তুমি কাউকে বলবা না। ইমাম সাহেব কথা দেন ঠিক আছে আমি কাউকে বলবো না। তো সেখানে এই পাগল পীরের পাশেই, কবরের পাশেই অন্ধকারেই তাকে সমাহিত করা হয়। কিন্তু এখানে একটা বিষয় প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো, যে রাতের অন্ধকারে কোথায় যে কবর দেয়া হয়েছে এটা উনি বুঝতে পারেননি, কিন্তু পরবর্তী সকালবেলা উনি বুঝতে পারেন যে আসলে যে এই কবরটা আসলে কোথায় দেয়া হয়েছে। ইমাম সাহেব পাগল পীরের শ্বশুরের জানাজা পড়িয়ে তাকে কবর দিয়ে বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে আসার সময় সেই ৩-৪ জন জিন তাকে এগিয়ে দিয়ে যান। পরের দিন সকালবেলা যখন এই কবরটা মানুষ দেখতে পায় তখন তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। তখন ইমাম সাহেব সেখানে এসে বাধ্য হয়ে ঘটনা মানে সবাইকে খুলে বলেন। এই ঘটনাটি যখন সকলে জেনে যায়, ওই রাতেই ওই ইমাম সাহেবের স্ত্রী এবং তার একমাত্র কন্যা সন্তান নিখোঁজ হয়ে যায়। তাদেরকে কোথাও পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পাওয়া যায় না। একটা সময় ইমাম সাহেব স্বপ্নে দেখে
যে এই যে 3-4 জন জিন তাকে এসে নিয়ে গিয়েছিল, তারা বলছে, তোমাকে বলেছিলাম যে তুমি এই ঘটনা কাউকে বলবা না, কিন্তু তুমি বলে দিয়েছ। তুমি কাজটি মোটেও ভালো করনি। তারা কবর খুললেও কি ঘটনা ঘটতো না ঘটতো সেটা পরের বিষয়, কিন্তু তুমি কেন বলতে গেলা? তোমার তো বলা উচিত হয়নি। একটা জিনের কবর, এটা মানুষের দেখা উচিত না, কিন্তু মানুষ তো জেনে গেল। এটা তার গোপনীয়তা লঙ্ঘিত হলো। তোমার এটা বলা উচিত হয়নি। আর এর শাস্তি হিসাবে তোমার স্ত্রী এবং কন্যা সন্তানকে আমরা নিয়ে গেলাম। তুমি আর তাকে খুঁজে পাবে না। তখন ইমাম সাহেব তাদেরকে বলে যে তারা কি জীবিত না মৃত, তারা এখন কি অবস্থায় আছে। তখন জিনেরা বলে যে এই বিষয়ে তোমাকে আমরা কিছুই বলবো না। ওই ইমাম সাহেব পরবর্তীতে গ্রামের অন্য মানুষদেরকে বলে যে দেখো, আমার খুব বড় একটা ভুল হয়েছে। আমার তোমাদের কথার চাপে পুরো ঘটনাটি বলা উচিত হয়নি। আর আমার ওই জায়গাটাতে খুবই চুপ থাকা উচিত ছিল, একদম চুপ থাকা উচিত ছিল। তোমরা যা খুশি তাই করতা, আমার কিছু বলাই উচিত হয়নি। আর এই ঘটনা বলার কারণে আমার স্ত্রী এবং সন্তান তারা নিখোঁজ হয়ে গেছে। তাদেরকে আমি আর খুঁজে পাচ্ছি না, তাদেরকে জিনেরা নিয়ে গেছে। সকলে তাকে সান্ত্বনা দেন যে আসলে আপনি না বললে আমরা তো এটা বুঝতে পারতাম না, যেহেতু কবর হয়ে গেছে এখন তো আর কিছু করার নাই। প্রিয় লিসেনার্স, এরপরে ঘটে আরো একটি ঘটনা। সেটি হচ্ছে, কোনো একদিন ইমাম সাহেবকে আশেপাশে দেখা যাচ্ছিল না। যেহেতু উনি ওনার স্ত্রী সন্তানকে হারিয়ে খুব বিমর্ষ ছিলেন, লোকজন অনেকেই তার খোঁজ খবর এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। তো ওনাকে যখন সারাদিনে কোথাও দেখা যাচ্ছিল না, তো আশেপাশের কয়েকজন এসে ওনার বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তখন সবাই দেখে যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তারা দরজা খুলে বলতে দরজা ভেঙে ভিতরে ঢুকে যে কোনো বিপদ আপদ হলো কিনা। ভিতরে ঢুকে ইমাম সাহেবকে আর কোথাও দেখতে পায় না, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ইমাম সাহেব কোথায় গেলেন, যা আজ পর্যন্ত কেউ জানে না। আমি সুলাইমান হোসেন লিখছি খুলনা থেকে। আমি এবং আমার দুজন সহকর্মী একটা অনুদানের কাজে খুলনার কয়রাতে গিয়েছিলাম। সময়টা বর্ষাকাল, পুরো এলাকা জুড়ে শুধু পানি আর পানি। এলাকার বেশিরভাগ মানুষই গরিব। তাছাড়া 2007 সালের সিডরে ওই অঞ্চলে অনেক মানুষ মারা যায়। ক্ষতির পরিমাণ ছিল সীমাহীন। সেখানে আমাদের এনজিও বেশ কিছু অনুদানের ব্যবস্থা করে। সেটা সম্পন্ন করতেই আমাদের 3 জনকে পাঠানো হয়। আমরা সেখানে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে উঠি। যেদিন সন্ধ্যার পরে আমরা পৌঁছাই, সেদিন রাতে খাওয়ার সময় চেয়ারম্যান সাহেব আমাদেরকে জানান যে আমরা যেখানে অনুদান দিতে যাব সেখানে যেতে হলে যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তা এবং চারপাশের এলাকায় পুরোটাই পানি ভর্তি। আমাদের নৌকা করে মাইলখানেক একটা বড় বিল পার হতে হবে। আরও বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে যেন বাড়ি ফিরে আসি। পরদিন কাগজপত্র সব রেডি করে সকালবেলা খাওয়া সেরে বেরোতে প্রায় 11টা বেজে যায়। চেয়ারম্যান সাহেব তার ভাতিজাকে আমাদের সাথে নৌকায় পাঠিয়ে দেন। অথই জলরাশির মধ্য দিয়ে নৌকা বেয়ে যায় প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে সেই গ্রামে পৌঁছলাম আমরা। গ্রামের চেহারা দেখে আমার এক সহকর্মী ইয়া আল্লাহ বলে বিস্ময় প্রকাশ করল। বিভিন্ন জায়গায় মাটির ঘর ভেঙে পড়ে রয়েছে। এখানে ওখানে 2টি প্রকারের গাছ দুমড়ে মুচড়ে পড়ে আছে। চারিদিক জনশূন্য। আমার কাছে মনে হতে থাকলো যেন ঝড়ে পুরো ধ্বংস হয়ে যাওয়া পরিত্যক্ত কোনো একটা গ্রামে চলে এসেছে। চেয়ারম্যানের ভাতিজা জানালো যে গ্রামের সবাই নাকি প্রাইমারি স্কুলের বিল্ডিং ও গ্রামের শেষ মাথায় জঙ্গলে আশ্রয় নিয়েছে।
কারণ জোরালো বৃষ্টি হয় যখন, তখন চারিদিক পানিতে ভেসে যায়। আর তাছাড়া আরও একটা কারণে এখানে আর কেউ বাস করে না। কারণটা কি জিজ্ঞেস করতেই সে জানালো যে কয়েক মাস আগে নাকি এই গ্রাম থেকে আচমকা কিছু মানুষ গায়েব হয়ে যেত, যাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি। তবে দু একজন যাদের পাওয়া গেছে তারা নাকি সবসময় বদ্ধ উম্মাদের মতো শুধু এদিক ওদিক দৌড়তে থাকে। আর তাই এই ভয়ে গ্রামের সবাই এই গ্রামকে পরিত্যাগ করে। সত্যি বলতে গেলে এমন ভর দুপুরেও এই ঘটনা শুনে ওই গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। প্রাইমারি স্কুলে পৌঁছে দেখি যে সেখানে গ্রামের প্রায় সবাই এসে দাঁড়িয়ে আছে। অনুদানের কাজ ভালোভাবে শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এলো। চেয়ারম্যানের ভাতিজা আমাদের আরও দ্রুত এগোনোর জন্য বলতে লাগলো। চারপাশ ততক্ষণে একদম অন্ধকার। পরিত্যক্ত সেই গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলছি আমরা চারজন। আমরা যখন বিলপার থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে, তখন আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। আমি ওদেরকে একটু সামনে এগিয়ে যেতে বললাম। কাজ শেষ করে যখন আমি হাঁটতে শুরু করেছি তখন ওরা অনেক দূর এগিয়ে গেছে। সরু রাস্তাটা একটু সামনে গিয়ে বাম দিকে একটা বাঁক নিয়েছে। ওরা তিনজন সেই বাঁকটা পার হওয়ার পর হঠাৎ সেই নির্জন পরিবেশটা একটা শিশু বাচ্চার মিষ্টি হাসিতে ভরে উঠল। চারিদিকে তখন চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। আচমকা এমন হাসিতে আমি চমকে উঠলাম। আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। অদ্ভুত সেই হাসি, অসম্ভব রকমের মায়াবী। আমার কাছে মনে হলো ফুটফুটে নাদুস নুদুস নিষ্পাপ একটা শিশু বাচ্চা যেন আমার চোখের সামনেই প্রাণ ভরে হাসছে। সেই মুহূর্তে আমার কি হলো জানি না, আমার একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মালো সেই বাচ্চাটার হাত দিয়ে স্পর্শ করার জন্য। আমি কিছুতেই সেই আকাঙ্ক্ষার থেকে বের হতে পারলাম না। হাসির শব্দ উদ্দেশ্য করে আমি দ্রুত পায়ে উল্টো রাস্তায় যেতে শুরু করলাম, অর্থাৎ যেদিকে যাচ্ছিলেন বিলের দিকে, যেখান থেকে বিল পার হয়ে বাড়িতে যাবার কথা, সেদিকে না গিয়ে তিনি তার সঙ্গীদেরকে ছেড়ে উল্টো যেতে শুরু করলেন একটা মোহের মধ্যে পড়ে, যেটা কিনা সেই হাসিটা থেকে তৈরি হচ্ছিল, একটা ছোট্ট বাচ্চার হাসি, যেখান থেকে আসলে এতটাই মন্ত্রমুগ্ধ ছিল যে তিনি উল্টো পথে যেতে শুরু করলেন। কিন্তু অনেকক্ষণ যাবৎ হেঁটেও কিছুতেই সেই শব্দটাকে আমি কাছাকাছি যেতে পারলাম না। আমি যতই হেঁটে চলেছি শব্দটা ততই দূরে যেতে থাকে। মায়াবী সেই হাসির মায়ায় আটকে আমিও ক্লান্ত হওয়া সত্ত্বেও হেঁটে চললাম। একটা সময় চাঁদের আলোতে অনেক দূরে কোনো একজন মানুষকে দেখতে পেলাম। ধীর পায়ে হেঁটে চলছে, তার কোলে একটা বাচ্চা, তার মুখে অদ্ভুত আর মিষ্টি একটা হাসি। আমি তখন সেই মানুষটাকে উদ্দেশ্য করে অনেকটা জোরে ডাক দিলাম। কেন জানি না আমার ডাক শোনা মাত্র লোকটা হাঁটার যে গতি সেটা বাড়িয়ে দিল। আমিও সেই বাচ্চাটার কাছে যাওয়ার জন্য পাগলের মতো তার পেছন পেছনে দৌড়লাম। বেশ কিছুক্ষণ পরেই সেই লোকটা একটা ভাঙাচোরা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমিও তাদের পিছু পিছু সেই বাড়িতে ঢুকলাম। হঠাৎ বাচ্চাটার হাসির শব্দ থেমে গেল, আর তারপরেই ভারী কোনো কিছু পানির মধ্যে পড়ার শব্দ হলো, আর শুরু হলো সেই বাচ্চার কান্না। আমি দৌড়ে গিয়ে দেখি লোকটা একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছে, আর তার কোলে সেই বাচ্চাটা নেই। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য কুয়াতে ঝাঁপ দেব, এমন সময় আমার মোবাইলে একটা অ্যালার্ম বেজে উঠল। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি ওয়াক্তে নামাজের সময় অ্যালার্ম সেট করা। তখন এশার সময় অ্যালার্মের শব্দ বাজতে আমার কি হলো, আমার মনে হলো যে আমার তো নৌকা করে ওদের সাথে চেয়ারম্যান বাড়ি ফেরার কথা। চারপাশ তখন একেবারে নিস্তব্ধ। বাচ্চার কান্নার আওয়াজে ততক্ষণ থেমে গেছে। আমি কুয়োর একেবারে মুখে দাঁড়িয়ে আছি। পেছনে ফিরতেই দেখলাম আমার ঠিক পেছনে মাটি থেকে ফুটখানেক উঁচুতে খানিকটা গাঢ় কালো জমাট বাঁধা একটা অন্ধকার। চোখের সামনে এমনটা দেখার পরে ভয়ে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা হলো। আর তখনই সেই জমাট বাঁধা অন্ধকারটুকু আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি উল্টে
উল্টে গিয়ে কুয়োর অন্য পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা খেলাম। মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হওয়ার আগে সেই অন্ধকারটা দ্রুত বেগে ভাসতে ভাসতে বিলের দিকে চলে গেল। কতক্ষণ জ্ঞানবিহীন ছিলাম আমি জানি না। জ্ঞান ফিরতেই দেখলাম আমি সেখানে সেভাবেই পড়ে আছি। মাথা ব্যথায় চিনচিন করছে। অনেক কষ্টে দাঁড়ালাম, বিলপার লক্ষ্য করে হাঁটতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হেঁটে বিলপারে পৌঁছে দেখি যে আমার 2 কলিগ বসে আছে। আমাকে দেখেই তারা দৌড়ে এলো। জিজ্ঞেস করলো আমি কোথায় ছিলাম। চেয়ারম্যানের ভাতিজা নেই দেখে আমি জিজ্ঞেস করলাম তার কথা। তারা বলল যে সে নাকি আরও অনেকক্ষণ আগে আমাকে খুঁজতে বের হয়েছে। এই কথা শুনে দুশ্চিন্তা এবং অজানা আতঙ্কে আমি কি করব বুঝতে পারলাম না। ওদেরকে সাথে নিয়ে জোরে জোরে নাম ধরে ডাকতে লাগলাম। আবার সেই জনমানবহীন গ্রামে ঢুকলাম। আশেপাশে সব জায়গাগুলো খুঁজেও তার কোনো দেখা না পেয়ে যখন ক্লান্ত হয়ে গেছি, ঠিক তখন বড় কোনো একটা গাছ ধপাস করে মাটিতে পড়ার শব্দ কানে এলো, আর সাথে সাথে একজন মানুষের আর্তচিৎকার। আমাদের সবার পিলে চমকে উঠল। শব্দটা বেশ কিছুটা সামনে থেকে এসছে। দৌড়ে সামনে গিয়ে দেখি বেশ বড় সড়ো একটা গাছ মাটিতে ভেঙে পড়েছে, আর সেই গাছের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কোকাচ্ছে চেয়ারম্যানের ভাতিজা। 3 জন মিলে অনেক কষ্টে গাছের নিচ থেকে তাকে টেনে বের করলাম। তার দেহের অনেক জায়গায় কেটে ছিঁড়ে থেতলে গেছে। চোখগুলো ভয়ে ও যন্ত্রণায় সাদা হয়ে গেছে, আর বুকের এক পাশ থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। আমরা ওকে বিল পারে নিয়ে নৌকাতে করে চেয়ারম্যানের বাড়ি ফিরলাম। চেয়ারম্যান বাইকে করে ধরাধরি করে সেই রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানান যে তার পাঁজরের 2টো হাড় ভেঙে গেছে, আর অনেক রক্ত পড়ার দরুন সেরে উঠতে অনেকটা সময় লাগবে। কথা বলার মতো কোনো অবস্থাতে সে ছিল না। কি হয়েছিল তা জিজ্ঞেস করাতে অনেক কষ্টে ফিসফিস করে শুধু কয়েকবার বাঁশি বাজে এই কথাটা বলেছিল। অর্থাৎ তার কথা বলার মতো অবস্থা ছিল না। তারপরেও যখন ফিসফিস করে সে 2-1বার শুধু এতটুকু বলতে পেরেছিল যে বাঁশি বাজে, এই কথাটা সে বলেছিল। তার সাথে কি ঘটেছিল তা পুরোটা আমরা জানতে পারিনি। পরদিন আমরা ওখান থেকে চলে আসি। পরবর্তীতে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে জানতে পারি অনেকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকেই সে কেমন যেন ভীতের মতো আচরণ করতে থাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটা একজন পীরকে নিয়ে। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনাটায় চলে যাচ্ছি। আর ঘটনাটা আমি শুনেছিলাম আমার একজন বড় আব্বুর মুখ থেকে, যিনি অনেক মানে বয়স্ক একজন মানুষ। তো রাসেল ভাই, এটা আমাদের গ্রামের বহু বছর পুরনো একটা গল্প বা ঘটনা বলতে পারেন, যার সত্যতা কিন্তু অনেকটাই বিশ্বাসযোগ্য। তো রাসেল ভাই, এই যে আমাদের গ্রাম ছিল, সেই গ্রামের একদমই শেষ মাথায় একটা কবরস্থান ছিল, এবং সেই কবরস্থানের পাশেই বিশাল বড় একটা বটগাছ ছিল। তো এই বটগাছটা থাকার কারণে সবসময় এই কবরস্থানটা কেমন যেন একটা ভুতুড়ে টাইপের হয়ে থাকতো। এই জন্য হয়তো এই কবরস্থানটাকেও মানুষ পরিত্যক্ত হিসেবে ঘোষণা দেয়, কারণ সেখানে মানুষ গেলে বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন ধরনের অনিয়ম তারা সেখানে দেখতে পারে। সেই জন্য সেই যে কবরস্থানটা ছিল, সেই কবরস্থানটায় একটা বদ্ধ করে দেওয়ার যে নোটিশ থাকে, সেই নোটিশ দিয়ে সেটাকে বদ্ধ করে দেওয়া হয়। যাই হোক, এই যে জায়গাটা ছিল, এই জায়গাটায় এমন একটা পরিবেশ সৃষ্টি হয় মানুষ না যাওয়ার কারণে। দিনের বেলাতেই জায়গাটা কেমন যেন একটা ভয়ঙ্কর টাইপের দেখা যাইতো আর কি তখন রাসেল ভাই। যাই হোক, সেই সময়ে গ্রামে একজন মানুষ থাকতো, যাকে সবাই পাগলা নামে ডাকতো। পাগলা, সবাই বলতো পাগলা, একদম ডিরেক্ট পাগলা বলতো। কিন্তু সেই পাগলা অনেক
মানে কিছু জানতো, এমন কিছু করতো বা এমন কিছু তার ভিতরে ছিল যেই জিনিসগুলো আস্তে আস্তে মানুষ লক্ষ্য করে। তিনি কারো ক্ষতি করতেন না। তিনি এমনভাবে চলতেন যেন অদ্ভুত মানে তার অ্যাক্টিভিটিস ছিল। সে ধরেন যে ওই যে কবরের মধ্যে যাইতো, তারপর মানুষের সঙ্গে কোনো কথা বলতো না, হুদাই এক জায়গায় বসে থাকতো। বিভিন্ন ধরনের মানে পাগলরা যেই সমস্ত অ্যাক্টিভিটিস করে তার মধ্যে সেই রকম অ্যাক্টিভিটিসগুলো ছিল। কিন্তু রাসেল ভাই এই যে পাগলটা ছিল, অনেকেই বলতো কখনো সেই পাগল নদীর ধারে বসে থাকতেন, আবার কখনো তাকে ওই যে কবরস্থানের যে পুরনো বটগাছটা ছিল সেই বটগাছটার নিচে শুয়ে থাকতেন, আবার কখনো তিনি একা একা কার সাথে জানি কথা বলতেন। অনেকেই তাকে নিয়ে নানা গল্প বানিয়ে বলা শুরু করে, কিন্তু তিনি কখনোই কারোর সঙ্গে বিতর্ক করতেন না। যে যেভাবেই তাকে সম্বোধন করত, যে যেভাবেই তাকে মানে যে কথাই বলতো না কেন তিনি সে কথাটাই শুনে নিতেন, কিন্তু কোনো প্রতিবাদ করতেন না। শুধু মাঝে মাঝে একটা কথা বলতেন যে রাতের সব ডাক মানুষের নয়, অজানা ডাকে সাড়া দিও না। শুধু এতটুকুই বলতেন, আর কোনো কথাই তিনি বলতেন না। মানে রাসেল ভাই, আমি এটা বোঝাতে চাচ্ছি যে ওই লোকটা মানে যেই পাগল ছিল, উনি মানুষদের কোনো ক্ষতি করতেন না, বরং মানুষরা কিভাবে উপকৃত হতে পারে মানুষদের উপকারের জন্য তিনি একটা সতর্কবার্তা তাদেরকে দিয়েছিলেন। তো রাসেল ভাই, ঘটনাটা এখন থেকে শুরু হয়। সেটি হচ্ছে এক বর্ষার রাতে সেই আমাদের গ্রামের একজন ধনী ব্যবসায়ী, যার ওই মানে শহরের এক দোকান ছিল, তিনি ব্যবসা করতেন। তো উনি প্রতিদিন বাড়িতে আসতেন না। শহর থেকে উনি বাড়িতে আসবেন, এই প্রতিদিন আসতেন না, কারণ অনেকটা পথ আসতে হয়। আর তখন বর্তমান সময়ের মতো এত যানজট মানে এত যানবাহন ছিল না। এজন্য উনি কি করতেন, বিশেষ বিশেষ দিনে শুধু বাড়ি আসতেন। তো একদিন উনি বাড়ি ফিরতেছেন, ওনার বাড়িতে কোনো একটা দরকার ছিল। উনি ওনার যে কি বলে কাজবাজ শেষ করে ওনার হাতে কিছু টাকা এবং বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে উনি রওনা দেন বাড়ির দিকে। এবং এই বাড়ির দিকে যখন উনি রওনা দেন তখন প্রায় রাত 10টা কি 10:30 বাজে। তখনও অতটা রাত উনি মানে মনে করতেন না, কারণ উনি তো শহরে থাকতেন, শহরের মানুষ তো অনেক রাত জাগতো। তো যাই হোক, উনি যখন বাড়ি ফিরতেছেন হঠাৎ করেই উনি দেখেন পথের মধ্যে ওই যে পাগলা ছিল সেই পাগলা দাঁড়িয়ে আছে, এবং সেই পাগলা তাকে মানে ওই যে ধনী ব্যক্তি যে আব্দুল করিম আছে, ওনাকে হাত জাগিয়ে নিষেধ করতেছেন। মানে মুখ দিয়ে কিছু বলতেছেন না, জাস্ট এতটুকু বলতেছেন যে এই রাতে বাড়ি যেও না, মানে তাকে নিষেধ করতেছেন, ফিরে যেতে বলতেছেন। তো এইটা দেখে করিমউদ্দিন বেশ খানিকটা হাসলেন এবং বললেন, আরে পাগল, এত রাত্রে বাড়ি না গেলে এখন আমি কি করব, কোথায় যাব? কিন্তু কোনো মানে পাগলাপির কোনো উত্তর দিলেন না। পাগলাপির শুধু চুপচাপ দাঁড়িয়েই রইলেন। তারপর ধীরে ধীরে সেই করিমউদ্দিন একাই পথ হাঁটা শুরু করলেন। পথ হাঁটতে হাঁটতে প্রায় রাত 12টা বেজে গেছে। হঠাৎ করে আকাশ থেকে বিজলি চমকাতে শুরু করে, চারদিকে শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে খুব কাছেই বৃষ্টিটা এসে গেছে, আর কিছুক্ষণ পরেই বৃষ্টিটা হয়তো আব্দুল করিম সাহেবকে ধরে ফেলবে। চারদিকে বৃষ্টির শব্দতে উনি বেশ খানিকটা অবাক হয়ে যাচ্ছেন যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তার কাছে এখনো বৃষ্টি আসতেছে না। বিষয়টা তার কাছে বেশ খানিকটা আশ্চর্য লাগা শুরু করে, এবং হঠাৎ করেই তিনি লক্ষ্য করলেন তার পিছনে কেউ একজন হাঁটছে, এবং তিনি শিওর হলেন যে হয়তো সেই পাগলাই আমার পিছে হাঁটছে। এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পর আব্দুল করিম সাহেব এইটা লক্ষ্য করলেন যে হ্যাঁ, তার পিছনে যে সেই যে শব্দ ছিল সেই শব্দটা আসলেই পাগলা পীরের। কিন্তু কিছু দূর যাওয়ার পর উনি আবারও অন্য কিছু শব্দ শুনলেন। এবার শব্দগুলো এমন
যেন একজন, দুজন, তিনজন মানুষ নয়, তার পিছনে বেশ কয়েকজন মানুষ হাঁটছেন। এটা দেখে উনি এটা শুনে উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন এবং একটু থামলেন, থেমে পিছনের দিকে তাকালেন। কিন্তু দেখলেন যে না, পিছনে কেউ নেই। কিন্তু উনি দূর থেকে দেখতে পাচ্ছেন, ওনার চোখের দৃষ্টি এত বেশি তীক্ষ্ণ হয়ে গেছিল তখন যে উনি দেখতেছেন যে ওনার থেকে প্রায় 100-200 হাত দূরে সেই পাগলা পীর এখনও ওই স্থিরভাবেই দাঁড়িয়ে আছে। এমন একটা অবস্থা, উনি বুঝতে পারতেছেন না যে আসলে এটা উনি কিভাবে দেখলেন, বাট ইনি এই জিনিসটা স্পষ্টভাবে দেখেছিলেন যে পাগলাই সেখানে দাঁড়িয়েছিল। তো উনি আর কিছু না ভেবে সামনের দিকে আবার হাঁটা শুরু করলেন এবং ঠিক তখনই কিছু দূর যাওয়ার পর উনি দেখলেন যে রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে যেন কেউ তার পথ আটকে দাঁড়িয়েছে। এমন একটা অবস্থা যেন তাকে সামনের দিকে আগাতে দিবে না। তো এইটা দেখে আব্দুল করিম সাহেব বেশ খানিকটা অবাক হলেন এবং ভাবলেন যে হয়তো এটা ওই পাগলের কাজ। কারণ সেই যে মানুষটা ছিল, সেই মানুষটার যে চুলগুলো ছিল, সেই চুলগুলো লম্বা লম্বা বড় বড় চুল এবং সেই চুল দিয়ে তার মুখটাকে ঢেকে রেখেছে। তো এইটা দেখার পর আব্দুল করিম সাহেব বললেন যে দেখ পাগলা, তুই আমার ডিস্টার্ব করিস না, আমার বাড়িতে যাইতে হবে, আমার বাড়িতে কাজ আছে, আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে। তো এইটা শোনার পর সামনে যে অবয়বটা ছিল, সেই অবয়বটা আস্তে আস্তে আব্দুল করিম সাহেবের দিকে এগোতে লাগলো এবং এটা দেখে আব্দুল করিম সাহেব তো উনি জানেন যে পাগলটা অনেক ভালো, সে যে কাউকে ভয় দেখাবে বা কারোর সঙ্গে এরকম করবে এরকমটা কখনোই না। তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে যান এবং উনি কি করেন, পিছন ফিরে পাগলটা যেদিকে ছিল সেই দিকে দৌড় দিতে শুরু করেন। কিন্তু যখন উনি দৌড় দিতেছেন তখন উনি এইটা অনুভব করতেছেন যেন ওনার পাগুলো অনেক বেশি ভারী হয়ে গেছে, ওনার শরীরটাই অনেক বেশি ভারী হয়ে গেছে। উনি কোনোভাবেই তার শরীরটা নিয়ে দৌড়ে যে যাবেন, এখান থেকে সরে যাবেন, সেটা কখনোই পাচ্ছেন না উনি। আর ঠিক তখনই পাগলাটা যে ছিল, সেই পাগলটা দৌড়ে এসে এই আব্দুল করিম সাহেবের হাত ধরে জোরে টেনে রাস্তার এক পাশে ফেলে দিলেন এবং এর পর মুহূর্তেই সাথে সাথে আকাশ থেকে প্রচণ্ড রকমের একটা বজ্রপাত হলো এবং সেই বজ্রপাতের আলোয় আব্দুল করিম সাহেব দেখতে পেলেন যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অবয়বটা ধোয়ার মতো একদম বাতাসের সঙ্গেই মিলিয়ে গেল। কিন্তু সেই পাগলটা বুক চেপে মাটিতে বসে পড়েছেন, তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। আর ঠিক তখনই আব্দুল করিম তাকে ধরে বললেন, পাগল, তুই তো আজকে আমার জীবন বাঁচালি রে, তোকে তো আমার ধন্যবাদ দেওয়া উচিত। তো এটা যখন বললেন তখন সেই পাগলটা মৃদু একটু হাসলেন, হেসে বললেন, আমি ঠিক আছি, তুমি শুধু বাড়ি চলে যাও, আর কখনো এই পথে দিয়ে রাত্রের বেলা আসবে না। এটাই ছিল তার শেষ কথা। কিন্তু তার এই কথা শুনে আব্দুল করিম সাহেব বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন যে আসলে এই পাগল, সে পাগল না, সে অন্য রকমের কিছু হবে। তো উনি সেদিন আর কোনো কিছু করলেন না, উনি সোজা ওনার বাড়িতে চলে গেলেন এবং উনি গঞ্জে ওনার শহরে যে দোকানটা ছিল, সেই দোকানের যে কর্মচারীরা ছিল তাদেরকে কোনোভাবে খবর দিলেন, তারা যেন কি করে ওই দোকানটাকে ভালোভাবে লক্ষ্য করে, কারণ তিনি গ্রামে আর কয়েকদিন সময় কাটাবেন। তো উনি কেন সময় কাটাবেন এটা কিন্তু কখনো বলেননি। এরপরেই উনি ওই যে পাগল ছিল সেই পাগলের পিছু নেওয়া শুরু করে। উনি আসলে দেখতে চেয়েছিল যে এই পাগলটা মূলত কি এবং সে মূলত কাজটা করে কি। এরপর রাত থেকেই উনি সহ ওনার আর একজন ভাতিজাকে নিয়ে এই পাগলকে অনুসরণ করা শুরু করে। ঝোপঝাড়ের থেকে চুপচাপ দেখতে থাকে যে এই পাগল আসলে মূলত করেটা কি। আর ঠিক তখনই তারা দেখতে পারে এই পাগল সত্যিকারের পাগল না, ইনি একজন মহা পীর। ইনি সবসময় একটা জঙ্গলের
কবরের সামনে বসে কি যেন বিড়বিড় করে কিছু বলে এবং তার কাছে বিভিন্ন ধরনের অবয়ব আসে, বিভিন্ন ধরনের ভৌতিক কিছু জিনিস তারা দেখতে পারে। এসব কিছু দেখে তারা বেশ খানিকটা অবাক হয়ে যায় যে আসলে কিরে, আমরা যাকে এতদিন থেকে পাগল ভাবছিলাম তিনি আসলে করেনটা কি। এরপর পরের দিন সকালে ওই আব্দুল করিম সাহেব সেই পাগলকে যেখানে রেখে গিয়েছিল, রাত্রের বেলা পাগলটা ঘুমিয়ে গিয়েছিল এবং সেই ঘুম থাকা অবস্থায় তারা সেখানে বাড়ি চলে যায় এবং পরদিন সকালে এসে সেখানে যে ঘুমিয়েছিল পাগলটা তাকে আর কি খুঁজতে শুরু করে। কিন্তু তারা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও সেই পাগলকে আর খুঁজে পায় না। এই খুঁজে না পাওয়ার পর তিনি খুবই পেরেশানির মধ্যে পড়ে যায়। উনি এত বেশি টেনশনের মধ্যে পড়ে যায় যে উনি নিজের কাছে অনুতপ্ত হওয়া শুরু করে যে আসলে আমি কি ভুল কিছু করে ফেললাম নাকি, আমার কি ভুল কিছু হলো নাকি। বিভিন্ন ধরনের টেনশন তাকে পুরো ছন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং এই অবস্থাতেই তিনি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েন এবং ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পারেন সেই পাগল জুব্বা আলখাল্লা পুরো একদম সেই রকম একজন মানুষ হয়ে তার সামনে আসে এবং বলে, আব্দুল করিম, তুই আমাকে খুঁজে ভুল করেছিস। আমি তো এই গ্রামে ছিলাম সবার ভালো করার জন্য, কিন্তু আমার পরিচয় সব সময় গোপন রেখেছি, কারণ আমি চাই না আমার পরিচয় কেউ জানুক এবং আমার নামে কেউ পুরো গ্রামের মধ্যে সুনাম ছড়াক। আমি সেটা কখনোই চাই না। এজন্য আমি সবসময় লুকিয়ে লুকিয়ে সবার উপকার করে এসেছি। কিন্তু যখন তোর কাছে আমার পরিচয়টা প্রকাশ পেয়ে গেছে তখন আর আমার এই গ্রামে থাকার কোনো সুযোগ ছিল না। তাই আমি সেই গ্রাম থেকে চলে এসেছি এবং আমি আশা করি তুই এরপর থেকে আমাকে খুঁজবি না এবং আমি কথা দিলাম তুই যদি আমার পরিচয়টা গোপন রাখিস এবং আমাকে যদি তুই সম্মান করিস তাহলে তোর যে কোনো বিপদে আমি তোকে রক্ষা করব। তো রাসেল ভাই, এটা ঘটনা পর আব্দুল করিম সাহেবের অনেক উন্নতি হয়। উনি ওনার জীবনে অনেক উন্নতি করেন, অনেক, কারণ উনি ওই যে পাগলের ঘটনাটা ছিল সেই ঘটনাটা কাউকে শেয়ার করেননি। তো এরকম একটা অবস্থায় উনি অনেক উন্নত যখন করেন তখন ওনার যখন শেষ বয়স চলে আসে, একদম শেষ বয়সে আসে, তখন হঠাৎ করেই উনি রাত্রেবেলা স্বপ্নে দেখেন যে ওই যে পাগলা পীর ছিল সেই পাগলা পীরটা মারা যায় এবং তার কবরও আছে। কবরের একটা সন্ধান স্বপ্নের মধ্যে উনি দেখেন যে তার কবরটা তাদের এলাকার ঠিক মসজিদ আছে একটা, ওই মসজিদে যে ওই যে রাসেল ভাই প্রথমেই বলেছিলাম পুরনো যে একটা কবরস্থান এবং বটগাছ, সেই কবরস্থান এবং বটগাছের পাশেই তার কবর দেওয়া হয়। যখন ওই আব্দুল করিম সাহেব সেখানে যান, গিয়ে দেখেন সেখানে ওখানে তো মানুষ যায় না, একদমই মানুষ যায় না সেখানে, এবং উনি গিয়ে দেখেন যে আসলে সত্যি সেখানে একটা কবর, নতুন কবর খোঁড়া হয়েছে এবং নতুন একটা কবর সেখানে দাফন করা হয়েছে। এটা দেখে উনি সেই কবর জিয়ারত করেন এবং ওনার কাছে পারমিশন চান যে আপনি তো মারা গিয়েছেন, আপনার যে এত সুনাম ছিল, আপনি যে এত কিছু পারতেন, সেই জিনিসগুলোকে আমি এখন প্রকাশ করতে পারি কি না। তো এটা নিয়ে উনি ওনার কাছে পারমিশন চান আর কি। পরবর্তী দিন রাত্রে সেখান থেকে এসে উনি যখন ঘুমানোর স্বপ্নের মধ্যে উনি দেখেন যে বলেন ওই পাগলাপীর তাকে বলেন যে তোর যেটা ভালো মনে হয় তুই সেটা করিস, কিন্তু আমার কবর যে এখানে আছে সেটা কাউকে বলা যাবে না, কারণ আমার কবর যদি কেউ জানে যে এখানে আছে তখন আমার কবরটাকে সবাই মাজার বানিয়ে ফেলবে। এজন্য শুধু তুই আসতে পারিস, এখানে কবর জিয়ারত করতে পারিস, কিন্তু এটা তোর পরিবার পরিজন বা কাউকে এটা বলা যাবে না। তো রাসেল ভাই উনি আর কি পরবর্তী সময়ে এই ঘটনাটা সবাইকে বলেন, কিন্তু ওই যে কোথায় কবরটা ছিল, ওই যে কবরস্থানটা, পরিত্যক্ত কবরস্থানটা এবং বটগাছটা এবং এগুলা, ওই কবরটা আসলে কোথায় ছিল সেটা উনি কাউকে বলেননি, কারণ সেই কবরটা এমনভাবে অবস্থায় ছিল যেন কেউ বুঝতে পারে না যে এটাই ছিল সেই পাগলা পীরের কবর। এই পাগলা পীরের এটাই ছিল একটা তার ক্ষমতা, বা এটাই ছিল তার একটা গোপন থাকার বিষয়। এবং সেই আব্দুল করিম
মারা গিয়েছে আজ থেকে প্রায় 10-15 বছর আগে। ঘটনাটা আমি আমার বড়ব্বুর কাছ থেকে শুনেছি। তো রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। 2012 সাল ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার পরবর্তী ছুটি চলাকালীন আমার মামাতো ভাই কবির আর তার দুই বন্ধু তন্ময়, রিফাত ও তাদেরই এক বড় ভাই আসাদ, মোট 5 জন মিলে দিনাজপুর হতে আমরা বাংলা বান্ধা 0 পয়েন্টে বেড়াতে যাই। ফিরতি পথে তন্ময়ের মামার বাড়ি পঞ্চগড়ে রাতের খাবারের নিমন্ত্রণ পাই। খাওয়া দাওয়া গল্প শেষে মামা আমাদের ঢাকাগামী বাসে উঠিয়ে দেন, কারণ ওই সময় দিনাজপুরের গেটলক বাসগুলা পাওয়া যাবে না। আমাদের গন্তব্য দিনাজপুর, তাই আমরা 10 মাইল নামক বাস স্ট্যান্ডে নেমে পড়ি। রাত তখন আনুমানিক 10:30 বাজে। সেখান থেকে দিনাজপুর টার্মিনালের উদ্দেশ্যে সিএনজি বড় অটোতে উঠি। বগুড়া শহরে এসব বড় অটো প্রায় সময়ই দেখা যায়, যেখানে 7 থেকে 9 জন যাত্রী উঠতে পারে। মেইন ঘটনা শুরু এখান থেকেই। ড্রাইভারের বাম পাশে আসাদ ভাই আর ডান পাশে যাত্রী ছিল। পরের সারিতে বাম পাশে রিফাত আর 2 জন যাত্রী। পেছনের দিকে 2টো সিট মুখোমুখি, এক পাশের সিটে কবির ভাই আর তন্ময়, আর অপর পাশে আমি আর আরেক যাত্রী বসেছিলাম। আমি আর কবির ভাই ছিলাম একদম পেছনে। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। পুরো রাস্তায় আমাদের সিএনজি অটো ছাড়া আর কোনো গাড়ি ছিল না। ইদানিং কিছু কিছু জায়গায় ল্যাম্পপোস্ট দেখা গেলেও তখন পুরো রাস্তায় ল্যাম্পপোস্ট ছিল না। আলো বলতে পুরো রাস্তায় শুধু আমাদের সিএনজির হেডলাইটের আলোটাই ছিল। সারাদিনের জার্নিতে আমরা বেশ ক্লান্ত ছিলাম। সিএনজির পেছনের একটা ধরার মতো জায়গা ধরে আমি মোটামুটি ঝিমুচ্ছিলাম। তন্ময় ও আমি হঠাৎ অনুভব করলাম আমাদের সিএনজি খুব দ্রুত ডানে গিয়ে আবার বামে বাঁক খেলো, যেন রাস্তায় কোনো কিছু কাটালো। আমি ঝিমুছিলাম তাই মাথা কাজ করেনি। দিনাজপুর টার্মিনালে নামি রাত 11টায়। নামার পর সবাই সিরিয়াস দেখি। যাত্রা এখনো বাকি আছে। চার্জার অটো ভাড়া করে তন্ময়দের বাসায় যাবে সবাই শহরের ভেতরে। ওখানে যে চার্জার অটোগুলা ছিল, সারাদিন আমরা অনেক হাসি ঠাট্টা করেছি, কিন্তু এখন সবাইকে চুপ থাকতে দেখে আমি ঠাট্টা করার চেষ্টা করলে কবির ভাই আমাদেরকে ধমক দিয়ে চুপ করতে বলে। তন্ময়দের বাসায় পৌঁছানোর পর তন্ময়ের ঘরে ঢুকে কবির ভাই, আসাদ ভাই আর রিফাত বলা শুরু করে। সিএনজিতে থাকাকালীন আমি আধো ঘুমের মধ্যে সিএনজি ডানে বামে দোলার যে অনুভূতি পাই, ঘটনাটা ঘটে সেই সময়। রাস্তায় সিএনজি চালানোর সময় ড্রাইভার সহ সামনের সবাই, কেবল আমি আর তন্ময় বাদে, প্রত্যক্ষ করে রাস্তায় মাঝ বরাবর একটি অবয়ব উজ্জ্বল সাদা কাপড় আবৃত, মাথায় ঘোমটা দেওয়া অবস্থায়, চেহারাটার অবস্থা এরকম যে চোখ কান নাই, পান পাতার মতো আকৃতির চেহারা, সামনের দিকে বিছিয়ে দিয়ে বসে আছে। ধাক্কা যেন না লাগে তাই ড্রাইভার সিএনজির ডানে বামে সিএনজিটাকে কাটানোর চেষ্টা করে, কিন্তু গতি বেশি থাকায় খুব বেশি কাটাতে না পারায় গাড়ির ডান চাকা অবয়বটার পায়ের উপর দিয়ে যায়। সামনে রিফাত আর আসাদ ভাই বসেছিল, তারা স্পষ্ট এই ঘটনা দেখে। এমনকি ড্রাইভার পাশে বসে থাকা আসাদ ভাইকে জিজ্ঞেস করে, ও ভাই, কিছু দেখলেন নাকি? আসাদ ভাই বলে, জি ভাই দেখলাম, ভালো করে দেখলাম। ভয়ে চুপসে আছে সবাই। ড্রাইভার বলে, এখন চুপ থাকেন। ড্রাইভার স্মোক করছিল, তার মধ্যে সিগারেটের আগুনে রক্ষা পাওয়া গেছে, এরকম কথা তিনি বলছিলেন। তা দিনাজপুরের টার্মিনালে নামার সময় এই কথাটা তিনি বলেন বারবার। আর কবির ভাই, যে কিনা পেছনে আর আমার মুখোমুখি বসা ছিল, সে বলে, গাড়ি ওই অবয়বটাকে কাটিয়ে আসার পর অবয়বটি আমাদের পিছু নেয়, আর আমি যে পাশে বসা ছিলাম হ্যান্ডেল ধরে বাতাসে উঠছিল, পরে ছেড়ে দেয়। তন্ময়ের মা এই ঘটনা শুনে আর আমাদের সবাইকে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুঁক দেয়। আমি যেহেতু ফেস করিনি তাই ভয় কাজ করছিল না। বাকিরা এক ঘরে রাত জাগার সিদ্ধান্ত নিলেও
আমি ডাইনিং এর সোফাতে ঘুমিয়ে পড়ি ক্লান্তির কারণে। সকালে শুনি আরেক ঘটনা, যে ঘরে বাকি 4 জন শুয়েছিল আর গল্প করছিল, সেই ঘরের লাইট নাকি কিছুক্ষণ পরপরই ডিস্টার্ব করছিল। সবাই দোয়া পড়ছিল আর তন্ময়ের মা এসে দোয়া পড়ে 4 দেয়ালে ফুঁক দিয়ে দিলে পরে ওই মুহূর্তে সাথে সাথেই সমস্যাটা চলে যায় আর দেখা যায় না। দিনাজপুর জেলার রানীর বন্দর জায়গা। ঘটনাটি 2020 সালের। ঘটনা ঘটেছে আমার স্ত্রীর একমাত্র মামাতো ভাই রাফির সাথে। সে ক্লাস 6-এ পড়ে। নানি শাশুড়ির বাড়ির কাছাকাছি ইছামতি নদীর পার ঘেঁষে মোটামুটি চওড়া একটা মাঠ। মাঠের পশ্চিম দিকে একটা কবরস্থান, আর পাশাপাশি কিছু দূরের মধ্যেই ছোট একটা মসজিদ। আমি আর আমার ওয়াইফ নদীর পার দিয়ে হাঁটছি, আর এলাকার কিশোর কিশোরী কিছু বড় ছেলে মেয়ের সাথে দৌড় দিয়ে মাঠ প্রদক্ষিণ করছে। গোধূলি পেরিয়ে অন্ধকার নামছে প্রায়। দৌড়াতে দৌড়াতে রাফি বাকিদের থেকে পিছিয়ে পড়ে। কবরস্থানের সামনে দিয়ে পার হবার সময় সে লক্ষ্য করে একজন 5-6 বছর বয়সী মেয়ে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে হাঁটু গেড়ে হাঁটুর মাঝে মুখ লুকিয়ে বসে আছে। জিজ্ঞেস করা হয়, মেয়েটাকে তুমি কে? রাফি জিজ্ঞেস করে, বাবা মা কই, বাসা কই? মেয়েটা হঠাৎ মাথা তুলে রাফির হাতটা ধরে ফেলে। অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারছিল না। এত ছোট্ট মেয়ে এত জোরে হাত ধরে রেখেছে, যেটা সে সরাতে পারছে না। বুঝে ফেলে তখন যে অশরীরী কিছু। সে চিৎকার করে, ততক্ষণে কে দেখার কেউ নাই, মাঠে কেউ নাই। আমরা ততক্ষণে চলে এসেছিলাম, আর লক্ষ্য করিনি রাফি আমাদের সাথে যে আসেনি। এদিকে রাফির হাত নিয়ে টানাটানি পর্যায়ে সেই মেয়েটার হাতে কামড় বসায়, কিন্তু রাফির কামড় মেয়েটার হাতের এপার ওপার হয়ে যায়, যেন সেখানে কিছুই নাই। রাফি কোরআন শরীফ পড়তে পারে। সেই মুহূর্তে সে সূরা যতটুকু মনে আসছে পড়তে থাকছিল। অনেকক্ষণ পরে নাকি রাফি বলে, রাফির মতে 20-25 মিনিট পর সেই জায়গায় থেকে সে ছাড়া পেয়ে যায় এবং সে দৌড় দেয়। পেছনে ফিরে আর তাকায় নিজেই। আমাদের এলাকার বড় ভাইদের বলে, আমাদের কাছে আসে হাঁপাতে তিনি কোনো কেন ঘটনাটা বলতে থাকে এবং কেন ছেড়ে আসলো, আমরা কেন ছেড়ে আসলাম, তার সাথে কি ঘটনা ঘটেছে সবকিছু। আমরা কয়েকজন মিলে তার কাছ থেকে ঘটনা শোনার পর সেই জায়গায় যাই, গিয়ে কিন্তু কিছু পাইনি। তবে পরে খোঁজ নিয়ে জানা গেছে সেই জায়গায় যে কবরস্থানটা ছিল আর যেই মেয়েটাকে লাল শাড়ি পরে অবস্থায় মাথায় হাঁটুর ভেতরে মাথা ঢুকিয়ে যে বসেছিল, তার ওরকম একটা সাদৃশ্যের একটা মেয়ের কবর নাকি সেখানে আছে, যে মারা যাবার সময় এরকম লাল শাড়ি পরা ছিল। চলে যাচ্ছি সাজ্জাদ ভাইয়ের কাহিনীতে। 80-র দশকের কাহিনী। সাজ্জাদ ভাই তখন কৈশোরে ছিলেন এবং তখন তাদের গ্রামে, তিনি মাগুরা অঞ্চলের বাসিন্দা, এবং সেখানে তিনি যে গ্রামে ছিলেন, গ্রামের নামটা আমি উল্লেখ নাই বা করলাম, সেখানে একজন পালোয়ান ছিলেন। গ্রামে কুস্তিগির থাকতেন, কুস্তি করে বেড়াতেন। এরকম মানুষ কিন্তু ছিল, কুস্তি যাদের প্রফেশন। আমি কিন্তু এটা দেখেছি, আমি যখন খুব ছোট তখন আমি গ্রামে গিয়ে দেখেছি কুস্তি বা এই কুস্তি ব্যাপারটা গ্রামে বেশ প্রচলিত একটা জিনিস ছিল এবং অনেকেই কুস্তি করতে পছন্দ করতো, এবং তারা এই পালোয়ান যে সময় পালোয়ানের যে একটা খেতাব, সেটাকে তারা খুব পছন্দ করতো এবং এটা তাদের একটা প্রফেশনের মতো ছিল। তো গ্রামে কুস্তিটা এমন হয়ে গিয়েছিল, ইটস লাইক এ চ্যালেঞ্জ, লাইক একজন আরেকজনকে চ্যালেঞ্জ করে বসে, এরকম ব্যাপার হয়ে গিয়েছিল। আমি ছোটবেলায় গিয়ে দেখেছি সেটা, কারণ আমার এক মামা কুস্তি করতো। তো সেরকম সাজ্জাদ ভাইদের এলাকাতে একজন পালোয়ান ছিলেন। তিনি ছদ্মনাম ব্যবহার করে বলেছেন, ধরেন জসিম পালোয়ান, এবং তিনি ছিলেন 6 ফিটেরও বেশি লম্বা, বেশ স্বাস্থ্যবান মানুষ, প্রচন্ড বলশালী একজন মানুষ, প্রচুর খাওয়া দাওয়া করতেন। তো তিনি নাকি ভাতই খেতেন 4-5 কেজি চালের। তো বুঝতেই পারছেন যে সেই মানুষটার বিল্ড কি রকম হতে পারে। তো ভয়ঙ্কর শক্তিশালী একজন মানুষ, এবং কুস্তি খেলায় তার জড়ি ছিল না। তাদের যে অঞ্চল ছিল সেখানে তিনি ছিলেন আনপ্যারালাল চ্যাম্পিয়ন। তার সাথে কেউই কুস্তি করে পারত না, তিনি নিজের গ্রামে চ্যাম্পিয়ন ছিলেন। তো এই যে পালোয়ান জসিম সাহেব, তিনি কুস্তি করতেন। তিনি কুস্তি করতে করতে একসময় তাদের গ্রামের সবাইকে যখন হারিয়ে ফেলেছেন, এবং মাল্টিপল টাইম তিনি রেসলিং খেলেছেন বিভিন্ন মানুষের সাথে, এবং একটা পর্যায়ে দেখা গেল তাকে
হারানোর মতো কোনো পালোয়ান বা হারানোর মতো কোনো কুস্তিগির সেই গ্রামে নেই। তো তখন তিনি যেটা শুরু করলেন, আশেপাশের গ্রামগুলোকে তিনি চ্যালেঞ্জ করা শুরু করলেন। তিনি আশেপাশের বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে চ্যালেঞ্জ করতেন এবং সেখানে কুস্তি করতেন। তো এরকম কয়েকটি গ্রামও তিনি হারিয়ে সেই সব গ্রামের মধ্যেও তিনি আনপ্যারালাল চ্যাম্পিয়ন হয়ে গেলেন। এরকম একবারের কথা, তিনি একটা গ্রামে গিয়েছেন, তাদের গ্রামের পাশের গ্রামে, এবং সেখানে গিয়ে তিনি চ্যালেঞ্জ করছেন যে কে কুস্তি করবে আমার সাথে। তো সেখানে যারা কুস্তি করতো তাদের একটা একটা আড্ডা ছিল, সেখানে বসতো কুস্তিগিররা এবং পালোয়ানরা। তো সবাই কথা বলে দেখা গেল যে ওনার সাথে কেউ আর লড়তে রাজি না, এবং অনেকে বেশ ব্যথা পেতেন, কারণ সেই সময় কুস্তিতে কিছু কিছু প্যাচ ছিল, যে প্যাচগুলোতে মানুষ বেশ মানে যদি পড়তে সে প্যাচে পড়তো তাহলে ব্যথা পেত। যেমন ঘাড় লক করার একটা প্যাচ ছিল, এটা আমি ছোটবেলায় দেখেছিলাম, আমার মামা কুস্তি করতে গিয়ে দেখিয়েছিল যে এই প্যাচটা যদি খুব ভালো কেউ জানে তাহলে তার কাছ থেকে ছুটে যাওয়া বা বেঁচে যাওয়ার মতো কুস্তিগির আর পাওয়া যায় না। এবং তিনি দেখাতো আমাকে প্যাচটা কিভাবে দেয়, তিনি শিখিয়েছিলেন আমাকে। তো যাই হোক, যে এরকম অনেক প্যাচ আছে, সেগুলোতে ব্যথাও পেতেন। তো অন্যান্য যারা কুস্তিগির ছিলেন তারা কেউ লাগতে চাইলেন না জসিম পালোয়ানের সাথে, বললেন যে ভাই আপনি জিতে গেছেন, আমরা লাগবো না। তো জসিম সাহেব আসলে দুঃখ ভারাক্রান্ত হয়ে গেলেন, কারণ যারা এই কুস্তি করে তারা যদি তাদের সাথে প্রতিযোগিতা করার মতো মানুষ না পায় তারা বেশ দুঃখিত হয়ে যায়। তো একই ব্যাপার ঘটলো জসিম সাহেবের সাথে। তিনি বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে যখন কাউকে পেলেন না, মনক্ষুণ্ণ হয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরা ধরলেন। তো তখন ছিল শীতের সময়, বেশ কুয়াশা ছেয়ে গেছে, বেলা পড়ে যাওয়ার সাথে সাথেই গ্রামের রাস্তা পুরো কুয়াশায় ঢেকে গেছে, চারিপাশে কুয়াশা। এবং তিনি হেঁটে আসছেন এবং অস্বস্তি ফিল করছেন যে রাত হয়ে গেছে, এখন অন্ধকার পড়ে যাচ্ছে, মানে বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে গেল। তো এরকম একটা রাস্তা দিয়ে আসার সময় তিনি, তখন অন্ধকার হয়ে গেছে অলরেডি এবং চারিপাশে ফিনফিনে কুয়াশা, হঠাৎ তিনি আবিষ্কার করলেন তার পেছনে কেউ একজন আসছে। তিনি শব্দ পেলেন এবং তিনি শব্দ পাওয়ার পর তিনি ভাবলেন যে কি আমাদের গ্রামের দিকে কেউ যাচ্ছে। তো তিনি তাকালেন, তাকিয়ে ফার্স্টে কাউকে দেখতে পেলেন না, তো কিন্তু শব্দ পাচ্ছেন তার পেছনে পেছনে হেঁটে আসছে। কুয়াশায় ছাওয়া চারিদিক। একটা জায়গায় এসে দেখলেন যে তার দুই পাশে দুটো ক্ষেত, বেশ বড় ক্ষেত, এবং সেই জায়গায় তখন চাঁদ উঠেছে আকাশে হালকা, এবং চাঁদের আলোটা কুয়াশায় পড়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে কুয়াশায় ভেসে আসছে চাঁদের আলো। মানে কুয়াশা তো এমনি সাদা, এবং তার উপরে চাঁদের আলোয় পড়া, সেটা হয়ে গেছে, চাঁদের আলো পড়ায় সেটা হয়ে গেছে একটা যেমন মানে আলোর চাদর চারিদিকে ছেয়ে ছেয়ে যাচ্ছে। এরকম সময় তিনি দেখলেন মাঝখানে একটা জায়গায় ফাঁকা, মানে তার মাঝখানে তিনি পেছনে যখন বুঝতে পারছেন কেউ আসছে এবং কন্টিনিউয়াসলি একটা পেস রেখে আসছে, দূরত্ব বজায় রেখে আসছে। তিনি এই সময়টা দেখলেন যে ওকে, এখন বেশ খানিকটা জায়গা কুয়াশা খালি হয়ে আছে, মানে তার এবং সেই পেছনের অঞ্চলটার মধ্যে। তিনি পেছনে ফিরলেন এবং দেখলেন দূরে একটা অবয়ব দাঁড়ানো, বেশ উঁচু অবয়ব, বেশ উঁচু এবং স্বাস্থ্যবান একটা অবয়ব। তো তিনি একটু অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন তার থেকেও প্রায় মানে ফুটখানিক, মাথায় প্রায় 1 ফুট বা 1 হাত সমান উঁচু হবে সেই ক্যারেক্টার। এবং জসিম সাহেব কিন্তু খুব সাহসী ছিলেন, তিনি মুভ করলেন না, দাঁড়িয়ে পড়লেন। দেখলো যে সেই ক্যারেক্টারটাও দাঁড়িয়ে গেছে। তো জসিম সাহেব কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি হেঁটে হেঁটে সেই ক্যারেক্টারটার দিকে গেলেন। 1 পা 2 পা করতে করতে কাছিয়ে যাচ্ছেন এবং দেখছেন যে কি বিশাল গায়ে সেই লোকটি, বিশাল দেহি একজন মানুষ, বিশাল দেহি, তার থেকে প্রায় 1-1.5 ফিট উঁচু। তো তিনি যখন কাছাকাছি গেলেন, লাইক 3-4 হাত দূরে দাঁড়ালেন, তিনি বললেন কি ব্যাপার, আমাকে ফলো করে আসছেন কেন, বা আমাকে অনুসরণ কেন করছেন? তো সেই লোক তখন বলে তেমন কোনো উত্তর দিল না সেই লোকটা। তো সেই লোক তাকে বলল কুস্তি করতে আসছেন। সেই লোক তাকে বলল কুস্তি করতে আসছেন। তো জসিম সাহেব বলল কেন কুস্তি করবেন আপনি কুস্তিগির? সেই লোক শুধু মাথা নাড়লো। তো জসিম সাহেব বলল ওকে, আসেন, হয়ে যাক। জসিম পালোয়ানের শরীরে তখন কাইন্ড অফ লাইক শিহরণ বয়ে গেছে, কারণ তিনি তার জুৎসই কোনো অপোনেন্ট পাচ্ছিলেন না এতদিন। কেউ তার সাথে লাগতে চাচ্ছিল না, বিভিন্ন গ্রামে হেরে গিয়েছে অনেকে, এবং আজকেও তিনি খুব দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছেন। আসলে দুঃখ ভারাক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যারা কুস্তিগির তারা যখন নাকি কুস্তির অপোনেন্ট না পায়, এরকম আসে আসলে কুস্তি হচ্ছে একটা আর্ট, জাস্ট লাইক এই আর্ট গুলোতে তাদের আসলে
প্রায় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় এবং তারা সবসময় খোঁজে যে তাদের জুৎসুই একজন প্রতিপক্ষ। তো তিনি খুঁজে আজকে এইমাত্র এই বিশাল দেহী মানুষটাকে দেখে তার মনে হলো যে এই লোকটা হতে পারে তার জুৎসুই প্রতিপক্ষ। হয়তোবা তিনি দূরের কোথা থেকে এসেছেন জসিম পালোয়ানের নাম শুনে। তো জসিম সাহেব বললেন যে কোথায় হবে কুস্তি? বলে চলেন ওই মাঠে যাই। দূরে মাঠটা দেখালো। তো মাঠটা দেখানোর পরে জসিম বললেন চলেন। নেমে এলেন দুজন মাঠের মধ্যে। তো মাঠের যে জায়গাটা যারা দাঁড়িয়েছে, অ্যাজ আমি বললাম যে চারিপাশটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বেশ রিঙের মতো একটা জায়গা, কুয়াশা নাই হয়ে গিয়েছে। কুয়াশার একটা গোল চাদর যেন তাদেরকে ঘিরে রেখেছে মাঠের চারপাশে, এবং চাঁদের আলো এসে পড়েছে মাঠে। এবং জসিম ওনার চেহারা দেখতে পাচ্ছে না। সামনে যে প্রতিপক্ষ তার চেহারাটা চাঁদের আলো পড়া সত্ত্বেও দেখতে পাচ্ছে না। তার কাছে মনে হচ্ছে যে অন্ধকারে ছেয়ে আছে চেহারাটা, কিন্তু বিশাল দেহী, এবং তার গাত্রবর্ণ পুরোই কালো। তো জসিম সাহেব বললেন যে ওকে, তাদের শুরু হয়ে গেল কুস্তি। এবং দুজন দৌড়ে এসে মোটামুটি 2-4 ফিট দৌড়ে এসে শুরু করলেন কুস্তি। প্রথমেই লোকটি জসিম সাহেবকে তুলে বাতাসে তুলে ছুঁড়ে ফেলে দিলেন একপাশে দুহাত ধরে। এবং জসিম পালোয়ানের ফিল হলো যে সে দৌড়ে এসে ধরার সাথে সাথে তার দুহাত ধরে তাকে বাতাসে তুলে ফেললো, কেউ যেন হালকা কোনো বস্তা তুললো, তারপর তাকে ছুঁড়ে মারলো কিছুটা দূরে। তিনি বাতাসে উড়ে গিয়ে যখন ধপ করে পড়লেন, নরম মাটির উপরেই পড়েছেন, তিনি বুঝতে পারলেন যে কি পরিমাণ আসরিক শক্তি লোকটার গায়ে। তিনি একটু ঘাবড়ে গেলেন। বলে তিনি এই পর্যন্ত তার এই জীবনে তার এই বিশাল শরীর নিয়ে বা তার এই শক্তি নিয়ে কখনোই এরকম অসহায় ফিল করেনি যে তাকে কেউ তুলে ছড়ে ফেলে দিয়েছে প্রথম সেকেন্ডে। মনে হচ্ছে একটা দানবের সামনে তিনি দাঁড়িয়েছেন। তো লোকটা কিন্তু দাঁড়িয়ে আছে। জসিম সাহেব আবার উঠে দাঁড়ালেন, উঠে আবার ছুটে এলেন তিনি। এবার তিনি তার কুস্তির কৌশল প্রয়োগ করার চেষ্টা করলেন। তিনি খুব নিচু হয়ে গিয়ে লোকটার কোমর জড়িয়ে ধরার চেষ্টা করলেন, করে তাকে ফেলে দেবেন। তার ইচ্ছে হচ্ছে তার কোমর জড়িয়ে ধরে তাকে টান দেবেন নিচের দিকে যেন সে পড়ে যায়। তো জসিম পালোয়ান দৌড়ে গেলেন, তার কোমর জড়িয়ে ধরলেন, ধরে তিনি হ্যাচকা টান মারলেন তার দিকে এবং তিনি পেছন দিকে ছুটে এলেন, সরে গেলেন। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনি ওই লোকটাকে এক ফোঁটা নাড়াতে পারলেন না পেছনের দিকে। অনেক চেষ্টা করেও তিনি সামান্য একটু নড়ে নিজেই ক্লান্ত হয়ে গেলেন। তারপর তিনি ফিল করলেন লোকটা তার কোমরের নিচে হাত ঢুকিয়ে দিয়ে তাকে উঁচু করে উল্টো করে ফেললো। উল্টো করে ফেলে তাকে ছুঁড়ে মারলো দূরে। তিনি দ্বিতীয়বার গিয়ে পড়লেন। এবার তিনি ল্যান্ড করলেন তার কাঁধের উপরে এবং প্রচন্ড ব্যথা পেলেন। তিনি বুঝতে পারলেন এইটা মোটেই কোনো মানুষ না, হওয়ারই কথা না। কারণ এই জীবনে তিনি এরকম শক্তিশালী মানুষ দেখেননি। তিনি এক চুলো লোকটাকে নাড়াতে পারেননি টেনে, এবং এই লোকটা অবলীলায় তাকে তুলে উল্টো করে ছুঁড়ে মেরেছে এবং আঘাতটা ছিল মারাত্মক। এইরকম ভাবে কুস্তিতে সাধারণত কাউকে আঘাত করা হয় না যদি না কাউকে মেরে ফেলার প্ল্যান থাকে বা আমৃত্যু কুস্তির ব্যাপার হয়। তো তিনি বুঝে ফেললেন যে এটা মানুষের কাজ না। প্রচন্ড ভয় পেলেন, তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন কাঁধে। তিনি হাত দিয়ে দেখায় বললেন যে আমি একটু বিশ্রাম নেব। তো ওই লোকটা দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। তিনি বসলেন মাটির উপরে। বসে তখন তিনি বললেন যে একটা কাজ করি, এবার দুজন মাঠের দুই মাথা থেকে দৌড়ে আসি, এসে শুরু হবে কুস্তি। দুজনের উপর ঝাঁপায় পড়বো এবং দেখি এবার কিভাবে হয়। তো লোকটা কোনো কথা না বলে আস্তে করে মাঠের উল্টো দিকে হাঁটা শুরু করলো। আর জসিম সাহেবও উঠে বসে পেছন দিকে ফিরে হাঁটা শুরু করলো। তো জসিমের মাথায় আসলে অন্য বুদ্ধি খেলছে। তিনি চাচ্ছেন মাঠের শেষ মাথায় গিয়ে তিনি ভো দৌড় দেবেন এবং ভো দৌড় দিয়ে তিনি তার বাড়ির দিকে চলে যাবেন, কারণ সেই মাঠের শেষ মাথা থেকে তার বাড়ির দূরত্ব খুব বেশি না। তো তিনি মোটামুটি একটা আন্দাজ করতে পারছেন যে তিনি যদি ওখান থেকে দৌড় দিতে পারেন মাঠের শেষ মাথা দিয়ে, তিনি আল্লাহর নাম নিয়ে দৌড়াবেন। জসিম সাহেব কিন্তু খুব ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তিনি নামাজ কালাম পড়তেন সবসময়, এবং তিনি এতটুকু তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার সহায় হবেন। এবং তিনি স্পষ্টতই বুঝতে পেরেছেন এটা তিনি কোনো দেওয়ের সম্মুখীন হয়েছেন। মানে গ্রামে এই ধরনের কথা প্রচলিত আছে, দেও। এবং আরেকটা ব্যাপার আছে যে এই দেওরা নাকি একটা কাজ করে, সেই সময়কার বিখ্যাত যারা কুস্তিগির, বিখ্যাত কোনো বীর যারা নাকি আসলে কোনো ব্যাপারে খুব পারদর্শী, তাদেরকে নাকি প্রায় এরকম অ্যাটাক করতো। এটা নাকি গ্রামে প্রচলিত কথা। ধরেন কোনো মাঝি খুব ভালো মাছ ধরে, তার সাথে এই মাছ ধরা নিয়ে রসিকতা বা তাকে মেরে ফেলার চেষ্টা করতো।
কোনো মানে জেলে আর কি, মাঝি বলেছি, কোনো জেলে অনেক ভালো মাছ ধরে, তার খুব নাম ডাক আছে, তার সাথে এই ধরনের ট্রিক প্লে করতো। কোনো কুস্তিগির আছে, তার সাথে কুস্তির ট্রিক প্লে করতো। যাই হোক, দেওদের এরকম ব্যাপার স্যাপার ছিল। তো জসিম পালোয়ান বুঝতে পেরেছেন যে এটা একটা দেও, আজকে তাকে মেরে ফেলার একটা পরিকল্পনা করেই এসছে। তো তিনি হাঁটছেন পেছন দিকে, হাঁটতে হাঁটতে তিনি প্রায় মাঠের কাছাকাছি শেষ মাথার দিকে চলে এসছেন। হঠাৎ তিনি তাকিয়ে দেখলেন যে সেই যে বিশাল দেহী সেই ক্যারেক্টারটা, সে দৌড়ে ছুটে আসছে এদিকে। সে কোনোভাবে বুঝতে পেরেছে জসিম পালোয়ানের মানসিকতা কি, সে যে পালাতে চাইছে। জসিম পালোয়ান আর 1 সেকেন্ড মানে দেরি না করে তিনি প্রচন্ড জোরে ছুট লাগালেন এবং তিনি দেখলেন যে তার পেছনে যে আসছে, তিনি লাফিয়ে লাফিয়ে আসছে, মানে দৌড় না, এক একটা দৌড় দিয়ে মানে এক একটা লাফ দিচ্ছে, কয়েক ফিট করে এগিয়ে যাচ্ছে। এবং তিনি বুঝতে পারলেন তাদের ডিস্টেন্স খুব কম সময় কমে যাবে দূরত্ব। তিনি দৌড়তে দৌড়ে তখন তিনি পড়া শুরু করলেন দোয়া, জোরে জোরে দোয়া পড়ছেন এবং দৌড়াচ্ছেন। এবং এই দোয়া পড়ার কারণে দেখা যাচ্ছে তাদের ডিস্টেন্সটা যেরকম কাছে আসা ছিল সেরকম কাছে আসছে না। তো একটা পর্যায়ে তিনি বুঝে ফেললেন যে তাদের বাসায় তিনি এসে পড়েছেন আঙিনার সামনে। তো জসিম সাহেব জানতেন যে তার নানা সেই বাড়িটাকে বন্ধ করে রাখতেন সবসময় দোয়া পড়ে, কারণ তিনি একজন খুব পরেশগার মানুষ ছিলেন। তো তিনি বাসার কাছে এসে, আঙিনার কাছে এসে লাফ দিলেন এবং তিনি খেয়াল করলেন তার পেছনের যে যেই ক্যারেক্টারটা সেটাও লাফ দিয়েছে। তিনি বাসার উঠোনে পড়ার সময় তার কানের কাছ দিয়ে প্রচন্ড জোরে হু করে একটা বাতাস চলে যায়, বাতাসের দমকা বাতাস, এবং সেই বাতাসের হাওয়াতে তিনি একটা শব্দ শুনতে পান যে আজকের মতো বেঁচে গেলে তোর কুস্তি লাগার শখ মিটাই দেবো সব। তো তিনি ধাপ করে তার উঠানে এসে পড়েন এবং উঠানে পড়ে চিৎকার করে পড়েন। তো তার এই চিৎকার শুনে বাসার ভেতর থেকে মানুষ বের হয়, তারা তাকে টেনে নেয় ভেতরে, দেখে যে তিনি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা, তার আসলে স্বাভাবিক যে আচরণ সেটা তিনি করছেন না, তার মুখ দিয়ে ফেনা ভাগছে। তো তারা তাকে তখনই পরিচ্ছন্ন করেন, গোসল করান তার বাড়ির মানুষরা, এবং দেখে রাতে প্রচন্ড জ্বর আসে। পরদিন কবিরাজ আসে, কবিরাজ এসে মানে গ্রামের যে কবিরাজ আসেন তার মুখ থেকে শোনেন তিনি আবছা আবছা করে বলতে থাকেন, মানে তিনি পুরো সেন্সে নাই এরকম একটা অবস্থা। তো এই জ্বর তার সারে না, বেশ অনেকদিন, সপ্তাহখানেকের বেশি জ্বর থাকে এবং আস্তে আস্তে তিনি শুকিয়ে যেতে থাকেন। তো তার যে শুকিয়ে যাওয়া ট্রানজিশন পিরিয়ড, এটা নাকি সাজ্জাদ ভাই নিজের চোখে দেখেছেন ছোটবেলায়, যে কিভাবে একটা বিশাল পালোয়ান মানুষ শুকিয়ে যাচ্ছে। এবং তিনি তখন তাদের গ্রামে প্রচলিত হয়ে যায় কাহিনীটা যে এই যে জসিম পালোয়ান কেন শুকিয়ে যাচ্ছে, কেন তিনি অসুস্থ হয়ে গেলেন, পুরা কাহিনীটা কিন্তু গ্রামে প্রচলিত হয়ে যায়। এবং সাজ্জাদ ভাই তিনিও শোনেন এবং তিনি দেখতে যেতেন, দূর থেকে দেখতেন এই অসুস্থ জসিম পালোয়ানকে। এবং এক সময় এই জসিম পালোয়ান শুকোতে শুকোতে একটা কঙ্কালের মতো মানুষে পরিণত হলেন, শুকিয়ে কাঠ হয়ে গেলেন। তিনি কিছু খেতে পারতেন না এবং তিনি ভয় পেতেন, এবং এভাবেই নাকি তিনি একসময় মারা যান। তো যাই হোক, এই ছিল সাজ্জাদ ভাইয়ের পাঠানো কাহিনী। এবং তিনি বলেছেন যে আমি জানি আপনারা অনেকেই বলবেন এরকম সিমিলার কাহিনী আছে, কিন্তু এই কাহিনীটা একদম কঠিন একটি সত্যি কাহিনী, যেটা তিনি তার চোখে দেখেছেন। ফায়েজ ভাই বর্তমানে মৌলভীবাজার থাকেন এবং এই ঘটনাটা তিনি যেটা এখন শেয়ার করেছেন এটা ওনার এক পরিচিত রকি নামের একটা ছেলের কাছ থেকে শোনা ঘটনা, এবং সেই রকির সাথে আসলে এই ঘটনাটা ঘটেছে। আসলে কে আরে কি তা কিন্তু আমরা কেউ জানি না, এটা কোনো জিন নাকি অন্য কিছু তা আসলে বোঝাটা কঠিন। তো ঘটনাটা যে এলাকার, তারা বলে যে কেয়ারি নাকি কোন একটা ধরনের জিন যারা নাকি মানুষকে মায়া জালে ফেলে কবজা করে ফেলে। আসলে কি ঘটেছিল রকির সাথে সেটাই এখন আমি শেয়ার করতে যাচ্ছি। রকি সে ভ্রমণ করতে খুব পছন্দ করত, তার একটা নেশা হয়ে গিয়েছিল যে যখনই সময় পেত তখনই নাকি সে ভ্রমণ করতে চলে যেত। তার একটা বাইসাইকেল ছিল এবং সেই সাইকেল চালিয়ে নাকি সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাফেরা করতো, মানে বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করত, এবং সাথে সে তার বন্ধুদের নিয়ে যেত। এরকম কোনো একদিন সে কোথাও একটু ঘুরতে যাবে, কিন্তু সেদিন আর তার কোনো বন্ধু নাকি সাথে ছিল না। তার বয়স নাকি তখন 19 কি 20 হবে, তো সে খুব চঞ্চল প্রকৃতির ছিল। তো কোনো একদিন 10টা কি 11টার দিকে সকালবেলা বের হয়ে যায় তার বাড়ি থেকে, মানে কোনো একটা জায়গার উদ্দেশ্যে বের হবে, এবং সেই জায়গাটার নাম ছিল পুঞ্জি। পুঞ্জি হচ্ছে খাসিয়া উপজাতিদের একটা গ্রাম। তো সেই গ্রামটা নাকি ছিল তার বাড়ি থেকে প্রায় 8 কিলো দূরে।
বেশ ঘন জঙ্গলে ভরা একটা গ্রাম। তো সেখানে পৌঁছাতে নাকি তার প্রায় ঘন্টা খানেকের উপর সময় লেগে গিয়েছিল। তখন নাকি প্রায় 12:30 কি 1টা বাজে। সে একটা পাহাড়ের চূড়ায় বসে আছে এবং সে ঠিক করেছে যে এখানে টুকটাক যে শুকনা খাবার এনেছে সেটা সে খাবে এবং বিকেলে সূর্যাস্ত দেখে তারপর এখান থেকে যাবে। দিনটা তার বেশ মোটামুটি ভালোই কাটছিল এবং সে খুব একা ছিল এবং গ্রামে খুব একটা লোকজন সে দেখছিল না। আর সেখানে কোনো বাঙালি যাওয়ারও কথা না। খাসিয়ারা যারা আছে তারা নাকি এরকম সেখানে তার যার ঘরে থাকতো। তো সেরকম তার যখন সময় পার হচ্ছিল, বিকেল পার হয়ে যখন আসরের ওয়াক্তটা শেষ হবে, তখন হঠাৎ করে তার কাছাকাছি যে গাছটা ছিল সে পুরান গাছের ডালে সে দেখছে যে একজন বসে আছে। এদিকে সন্ধ্যাও বেশি দেরি নাই, আর ঘন্টাখানিক পর সন্ধ্যা, তাকে আবার ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো তখন সে দেখলো যে গাছের মধ্যে একজন বসে আছে। সে একটু কাছে গিয়ে দেখছে যে মানুষ আর কিছু একটা বসে আছে এবং সে স্পষ্ট দেখতে পায় একটা মেয়ে, যেটা কিনা অসম্ভব সুন্দরী, সেরকম বসে আছে মেয়েটা। এবং মেয়েটা রকির থেকে বয়স একটু বড় হবে এবং রকি এটা খেয়াল করে দেখে যে এটা খাসিয়া পল্লীর কোনো মেয়ে না, একটা বাঙালি মেয়ে। কিন্তু রকির একটাই কথা যে এই এলাকায় কোনো বাঙালি মেয়ে তো আসার কথা না, এখানে এই মেয়ে আসলো কীভাবে। সে এগুলো ভাবতে থাকে এবং সে বাঙালি মেয়েটা কোথা থেকে এসেছে তাকে জিজ্ঞাসা করে এবং তার নাম ধরে ডাকতে থাকে। মেয়েটা কোনো উত্তর না দিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাছটা থেকে লাফ দিয়ে ঘন জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। রকিও মেয়েটার পিছে হাঁটা শুরু করে এবং কয়েকবার ডাক দেয়, কিন্তু মেয়েটা কোনো সারা শব্দ দেয় না, সে হাঁটতেই থাকে। দু একবার ডাকার পর মেয়েটা শুধু পিছন দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় এবং তারপর মেয়েটা একটু জোরে জোরে হাঁটা শুরু করে। মেয়েটা যখন এরকম জোরে হাঁটতে থাকে সে তখন ঘন জঙ্গলের সাথে মিশে যায়। হঠাৎ রকি তাকে আর খুঁজে পায় না। রকি ভাবতে থাকে কি মেয়েটা কি কোন বিপদে পড়লো না কি, না পাগল মেয়ে, আর এখানে বা এই মেয়ে আসবে কিভাবে, এত সুন্দরী মেয়ে। আর মেয়েটাকে দেখে মনে হচ্ছিল না যে সে খারাপ পরিবারের কোনো একটা মেয়ে বা খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে। দেখে মনে হচ্ছিল যে না, তার ফ্যামিলি খুব স্ট্যাটাস খুব ভালো। যাই হোক, মেয়েটাকে দেখতে দেখতে রকি যখন আর পাচ্ছিল না তখন সে ঠিক করে যে এরকম বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে সাইকেলটা নিয়ে। এবং সে তার সাইকেলটা তো আগে ঠিক পাহাড়ের চূড়া ছিল, সে সেখানে আবার সেই পাহাড়ের চূড়া যায়, আগের জায়গায় সে যায়। যখন সে পাহাড়ের চূড়া যায় তখন সে দেখছে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা মশাল, এবং রকি থেকে সেই মেয়েটা দূরত্ব ছিল প্রায় 15-20 হাত দূরে। রকি দেখতে যাবে যে মেয়েটা কি করছে, মেয়েটাকে আবার সে ডাকাডাকি শুরু করে। তখন মেয়েটা পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং রকি মনের অজান্তে নিজেই পাহাড় থেকে ঝাঁপ দেয় এবং ভাবতে থাকে যে মেয়েটাকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পর রকির আর সেন্স থাকে না। তখন যখন ওর আর তো রকি কিছু বলতেই পারে না, এদিকে রকির বাসায় সবাই ওকে খোঁজাখুঁজি শুরু করে যে কোথায় গেল। ওর বন্ধু বান্ধব থেকে শুনতে পারে যে রকি পুঞ্জিতে এসেছিল, এই খাসিয়ার সেই পুঞ্জি এলাকায়। তখন তার ফ্যামিলি মেম্বাররা আসে এবং স্থানীয় লোকদের নিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। হেদেকবাতি দিয়ে এবং মশাল জ্বালিয়ে প্রায় রাত 9টা 9:30টার দিকে রকিকে পাহাড়ের কোনো একটা জায়গায় পড়ে থাকতে দেখে। একটা গাছের নিচে নাকি সে পড়েছিল। তখন তাকে এরকম উদ্ধার করা হয়, উদ্ধার করে তাকে কোনো একটা পল্লীতে করে এরকম নিয়ে আসা হয় এবং এখানে এক স্থানীয় কবিরাজকে আনা হয়। এবং রকিকে দেখে সেই কবিরাজ দেখেই বলতেছে যে এ তো কঠিন বিপদের মুখ থেকে ফিরে আসছে, একে তো কেয়ারে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ওর ভাগ্যটা ভালো যে ওকে নিতে পারে নাই। আস্তে আস্তে রকির জ্ঞান আসে এবং জ্ঞান ফেরার পর সে আবার ডাকতে থাকে যে মেয়েটা কই, ও তো পড়ে গেল। তখন স্থানীয় যারা লোকজন ছিল তারা কোনো একটা মন্ত্র পড়ে তাকে ঝাড়ফুঁক দিচ্ছিল এবং ওকে অনেক কষ্টে শান্ত করে। তারপর রকিকে বলে যে কী হয়েছিল বলো তো। তখন রকি তার পুরোটা ঘটনা বলে এবং স্থানীয় লোকজন বোঝে যে হ্যাঁ, ঠিকই তোমাকে কেয়ারি ক্ষতি করতে চেয়েছিল। সেই সময় কেয়ারে কি তা রকি জানতো না। পরে স্থানীয়রা জানায় যে কেয়ারি তাদের এক প্রকার দেবতা। তারা এই পাহাড়ের রানী মনে করে কেয়ারিকে, আর এই কেয়ারি যাকে একবার দেখে তাকে নাকি সাথে করে নিয়ে যায়, আর তাকে কখনো নাকি আর দেখা যায় না পরে। এই কথা শুনে রকি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং এরপর তাকে বাসায় নিয়ে যায় লোকজন, তার পরিবারের লোকজনরা। এবং সেখানে নিয়ে যাওয়ার পর বেশ কয়েক রাত নাকি রকির শরীর খুব খারাপ ছিল। ওকে দিয়ে একটা হুজুরও দেখানো হয়, কিন্তু কোনো সমাধান তার হয় না। এবং স্বপ্নে নাকি সে দেখতো যে যেই মেয়েটাকে সে দেখেছিল সে নাকি তাকে হুমকি ধামকি দিত। তারপর একজন বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর তাকে তাবিজ দেয় এবং বলে যে পাহাড়ি এলাকায় এরকম সন্ধ্যার পর যাতে কখনো সে না যায়। তারপর নাকি রকি আল্লাহ দিল আল্লাহ রহমত ইনশাআল্লাহ সুস্থ আছে। অসংখ্য ধন্যবাদ ফায়েজ ভাইকে এরকম একটি ঘটনা শেয়ার করবার জন্য। তো ফায়েজ ভাইয়ের এই ঘটনা শেয়ার করার পাশাপাশি এখন আমি চলে আছি আরেকটা ঘটনায়।
এই ঘটনাটা যিনি আমাদের পাঠিয়েছেন তিনি নাজমুল সাকিব ভাই। তিনি আমাদেরকে ২টা ঘটনা পাঠিয়েছেন। এটা আজকে প্রথম ওনার ঘটনা আমি শেয়ার করছি। আরেকটি ঘটনা হয়তো সামনে কোনো এপিসোডে শেয়ার করব। এটা ওনার সংগ্রহ করা একটা ঘটনা। ঘটনাটা ঘটেছে ২০০২ কি ৩ সালের দিকে। আজম ভাই নামে একজন ব্যবসায়ী ছিল। সেই ব্যবসায়ীর সাথে আসলে এই ঘটনাটা ব্যবসায়ীর পরিবারের সাথে এই ঘটনাটা ঘটে। তো আজম ভাই তিনি ব্যবসায়িক কাজে দেশের নানা প্রান্তরে যেতে হতো তার। তার পরিবারে ছিল তার ২ জন ছেলে, তার ১ মেয়ে এবং তার স্ত্রী, এবং তাদের বাড়িতে পুরানো একটা কাজের লোক ছিল যে কিনা তার সাথেই থাকতো। মানে একটা কাজের মেয়ে, বয়স্ক একটা কাজের মেয়ে ছিল, তার সাথেই থাকতো। তো আজম ভাইয়ের যে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া হতো, তো কোনো একটা জায়গা মানে দেশের কোনো একটা জেলায় একটা আবাসিক এলাকায় তিনি একটা বাড়ি কিনেন। যেখানে তিনি বাড়িটা কিনেন সেই এলাকার সেই বাড়িটা বা বাড়ির আশেপাশে নাকি বেশ কিছু ঘটনা সেখানে ছিল। এটা নাকি মানুষের মুখে বেশ প্রচলিত কিছু ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ছিল। তো এগুলা আজম ভাই আসলে খুব একটা বিশ্বাস করতো না। তিনি কম দামে সেই জায়গাটায় পেয়েছিলেন, আসলে সেই বাড়িটা পেয়েছিলেন। তারপর তিনি বাড়িটা কিনে ফেলেন এবং তিনি কেনার পর আশেপাশে স্থানীয় লোকদের কাছ থেকে শুনে যেখানে ১৯৭১ সালে পাক বাহিনীর ক্যাম্প ছিল আশেপাশে, এর জন্য আসলে জায়গাটা আসলে অনেকেই বলে এটা হন্টেড একটা জায়গা। তো আজম ভাই এগুলা গুরুত্ব দেয় না এবং যেহেতু যেই জায়গাটা কিনেছেন এখানে নাকি সেখান থেকে নাকি ওনার বাড়ি, নিজ বাড়ি নাকি খুব আশেপাশে খুব কাছাকাছি, এজন্য তিনি আসলে সেই বাড়ির জায়গাটা কেনা। তো তারপর তিনি সেই বাড়িটাকে কিছু কাজকর্ম মানে বাড়ির কিছু অভ্যন্তরীণ কাজ আছে এগুলো শেষ করে তারপর তিনি তার পরিবারকে নিয়ে সেই বাড়িতে উঠেন এবং দেখা যেত যে মাসের প্রায় ১৫-২০ দিনে তিনি সেই ব্যবসায়িক কাজে বাইরেই থাকতেন। তার পরিবারকে আসলে সেখানে বেশিরভাগ সময় থাকা লাগতো। তো বাড়িটার বিবরণ ছিল এরকম যে মেইন গেট থেকে বড় একটা গেট পার করে ২-৩ মিটার রাস্তা, আশেপাশে ৪-৫টা বাড়ি, তারপর গিয়ে ওনার বাড়ির সামনে সে আজম ভাইয়ের বাড়ি। পরে তার বাড়ির আশেপাশে বেশ গাছপালা ছিল এবং বাড়িটা ছিল একতলা এবং বাড়িটা নাকি দুপাশে বেশ ফাঁকা জায়গা ছিল, মানে পরিত্যক্ত জমি ছিল। বাড়িতে উঠার ১ সপ্তাহ পর কিছু ঘটনা ঘটতে থাকে। আসলে ঘটনাগুলো এখন আস্তে আস্তে আমি শেয়ার করছি। প্রথম ঘটনা যেটা ঘটে, এটা ওনার বাসায় যে কাজের লোক আছে তার সাথে ঘটনাটা ঘটে। সেই কাজের লোক তিনি কাজ করতেন বাসায়। তিনি রান্নাঘরে বিছানায় পেতে শুতেন এবং তার পাশেই ডাইনিং রুম ছিল। তার আরেকটা রুমে ২টা ছেলে, আজম ভাইয়ের যে ২টা ছেলে ছিল তারা থাকতো। আরেক রুমে থাকতো আজম ভাইয়ের স্ত্রী এবং ওনার ছোট মেয়ে। আর আজম ভাই তো এরকম বাইরেই ছিল আর কি ব্যবসায়িক কাজে। তো কোনো এক রাতে ওনারা সব বাসায় সবাই ঘুমাচ্ছিল। ঘটনাটা ঘটে সেই কাজের লোকের সাথে, যেটা আমি বললাম যে তিনি নাকি ঘুমিয়েছিল। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে যে ওনার রুমে মানে রান্নাঘরে এরকম গরম বাতাস বইছে, কিন্তু রান্নাঘরে কিন্তু একটা ফ্যান ছিল ছোট। তো তার যে ডাইনিং রুমে যে ডিম লাইট জ্বালানো, হঠাৎ করে সেই কাজের মেয়ে যে ছিল তার চোখটা, তার ঘুমটা একটু ভাঙে। সে দেখছে যে ডাইনিং রুমের যে চেয়ারগুলো আছে এগুলোর পাশে একটা বাচ্চা হবে কয়েক মাস বয়স, মানে বাচ্চারা হামাগুড়ি দিতে পারে এরকম একটা বয়স যেটা থাকে ৭-৮ মাস বয়স, এরকম বয়সে একটা বাচ্চা সে এরকম হামাগুড়ি দিচ্ছে। দেখার পর তো সে বেশ অবাক হয়ে যায়, ভাবছে কি হলো এটা। সে ভাবে হয়তো বা স্বপ্ন দেখছে। হঠাৎ করে সে ঘুম থেকে এরকম উঠে বসে। সে এবার স্পষ্ট দেখতে পায় একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে। কাজে মেয়েটা উঠে দাঁড়ায় এবং রান্নাঘরে যে লাইট জ্বালাতে যাবে সেটা আর সাহস না করে সে ভাবে যে না, ডাইনিং রুমের লাইটটা সে জ্বালাবে। যখনই সে ডাইনিং রুমের লাইটটা জ্বালাতে যাবে, দেখে যে বাচ্চার মতো যে অবয়বটা আছে হামাগুড়ি দিয়ে সে ড্রয়িং রুমে চলে যাচ্ছে এবং ড্রয়িং রুমে চলে যেতেই ড্রয়িং রুমের লাইটটা জ্বালায় এবং দেখছে প্রতিটা জানলা কিন্তু আটকানোই থাকে। ওরা আটকে রেখে ওনারা ঘুমাতে দেখছে জানলাগুলো আটকানো। মনে হচ্ছে যে মাত্র কেউ জানলাটা হয়তো খুলেছে। এটা দেখে চিৎকার দেয় সে কাজের মেয়ে এবং বাসার সবাই আসে এবং এসে ওকে সান্ত্বনা দিয়ে বলছে, দেখো এগুলো উল্টাপাল্টা জিনিস দেখছো, হয়তো ঘুমের মধ্যে দেখছো, এগুলো বাদ দাও, যাও ঘুমায় পড়ো। তখন সে খুবই ভয় পায় এবং তখন আজম ভাইয়ের স্ত্রী বলে, ঠিক আছে এত যখন ভয় পাও, তোমার ভাই যেহেতু থাকে না, তুমি আমার রুমে এরকম ফ্লোরিং করে শোবা। আসলে এরকম তারপর আর খুব একটা ঘটনা ঘটে না। দ্বিতীয় যে ঘটনাটা ঘটে এটা আজম ভাইয়ের বড় ছেলের সাথে ঘটে। সেই ছেলের বয়স হবে ১৭ কি ১৮। তো রাতের বেলা সে কোনো একটা মানে সে ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার জন্য সে ওয়াশরুমের কাজ শেষ করে তারপর সে ঠিক করে যে ডাইনিং রুমে গিয়ে পানি খাবে। সে যখন ডাইনিং রুমে পানি খেতে যাবে, লাইট জ্বালায় পানি খায়। তো লাইটটা অফ করার পরে হঠাৎ করে সে যখন রুমের দিকে যাবে, মনে হচ্ছে যে পিছন থেকে কেউ একজন তাকে ডাকছে। সে পিছে তাকায়, দেখে কেউ নাই, কিন্তু রান্নাঘরের দিকে তার চোখ যায়। সে কেন জানি ভাবছিল যে রান্নাঘরে কিছু একটা হয়তো বা আছে। ডাইনিং রুমের তো লাইট অফ করার পর সে ডিম লাইট জ্বালিয়ে দিয়েছে। সে গিয়ে দেখছে ওদের যে কাজের মেয়ে যেটা আছে তার মতো একটা মেয়ে এরকম অবিকল রান্নাঘরে যে ফ্যানটা ছিল সেখানে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।
এবং চোখগুলা জল জল করছিল। সে ডিম লাইটের আলোতে স্পষ্ট অন্ধকারের মধ্যে বুঝতে পারছিল যে এটা তাদের বাসার সেই কাজের মেয়েটা, এবং সেই ছেলেটা চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে তার মা আসার পর এগুলো দেখে, এবং দেখে ফেলার পর সে অপেক্ষায় থাকে যে আসলে কি করবে সেই রাতে। পরে অতীতে পাশে সকাল যখন হয়, সবাই তো সেই রাত নাকি যা সজাগে ছিল। তারপর আশেপাশের লোকজনকে ডাকা হয়, তারা বলছে দেখেন এই জায়গাটা তো আসলে ভালো না, সময় টুকটাক এরকম কিছু ঘটেই, তো আপনি এরকম হুজুর দেখান বা এই যে আজম ভাইয়ের কথা বলছি, ভাইজান আসলে তারপর ওনাকে নিয়ে কিছু একটা করেন, দেখেন ওনাকে তো আগেই সতর্ক করা হয়েছিল। তারপর এরকম দু একদিন পর আজম ভাই আসে, ওনাকে বোঝানো হয়, উনি বলে ঠিক আছে সময় মতো করে একটা মিলাদ পড়াই দেবে, সব ঠিক হয়ে যাবে। মানে তিনি ততটা গুরুত্ব দেয় না। তারপর সপ্তাহখানিক মোটামুটি ভালোই কাটে, ওনারা নামাজ কালাম সবাই তারপর পড়া, মানে আগে হয়তো কেউ নামাজ পড়তে বা পড়তো না, এখন বাসার সবাই নামাজ পড়ে। তো তৃতীয় যে ঘটনাটা ঘটে, এটা আজম ভাইয়ের নিজের স্ত্রীর সাথে ঘটেছে একটা ঘটনা। তিনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে রাত্রেবেলা আর কি তার পায়ের কাছে জানলাটা কি হয়তো ওনাকে সেখান থেকে ডাকছে, এবং উনি খেয়াল করে দেখছে একটু ঘুম ভাঙার পর যে ওনার স্বামী ওনাকে ডাকছে। উনি জানলার কাছে যায় এবং কাছে যাওয়ার পর বলছে যে এই তুমি বাইরে কি করো, ভিতরে আসো, এত রাতে বাইরে কি করো। এরকম কয়েকবার যখন ডাক, উনি এরকম ওনার হাজবেন্ডের সাথে কথা বলছে এরকম। তো তারপর ওনার যে আজম ভাইয়ের মানে রুমে উনি তো ছিলই না, ওনার স্ত্রী দেখছে যে কাজের মহিলাটা, উনি মেয়েটা সে উঠছে এবং উঠে বলতেছে চাপা আপনি কারে ডাকতেছেন। বলছে তোর তোর ভাই বাইরে ডাকতেছে আমাকে, দেখ। কাজের মেয়ের রুমের লাইট জ্বালায় বলতেছে ভাই ডাকতেছে, মানে ভাই না 7 দিন ধরে বাইরে, উনি আর ঢাকায় গেছে। তখন সেখান থেকে নাকি ঢাকার দূরত্ব ছিল প্রায় 300 কিলোর মতো, মানে এত দূরে ওনাদের জায়গাটা ছিল। তখন আজম ভাইয়ের স্ত্রী তো হঠাৎ মনে পড়ে, এবং তিনি তাকিয়ে দেখছে আজম ভাই, মানে দেখে যে উনি যখন হুশ আসে, মানে উনি তো একটা ঘুমের ঘোরে বা যে সেন্সের মধ্যে ছিল, মানে দেখছে যে আসলে জানানোর পারে কেউ নাই। তিনি তখন তার ছেলেদেরকে ডাকে, রাতে ঘুম থেকে ডাকে এবং বলতেছে যে না, এই বাসায় আসলে একটা সমস্যা আছে, এটা একটা সমাধান করতে হবে। সেই রাতেও তাদের প্রায় অঘুমা থাকতে হয়। পরের দিন সকালবেলা ওনাদের বাসায় এক সবজিওয়ালা আসে, এবং সেই সবজিওয়ালা রেগুলার আমাদের এখানে সবজি দিত। এই সবজিওয়ালাকে এরকম জিজ্ঞাসা করা হয় আসলে এখানে কি সমস্যা হয়েছে, আপনি বলতে পারেন, আপনাদের রেগুলার সবজি না পুরানো অনেক। সে বলতেছে দেখেন, আপনারা যেই বাসাটায় উঠছেন, এটায় উঠার আগে আরেকটা ফ্যামিলি এখানে থাকতো, তো ওরাও এরকম সমস্যার মধ্যে পড়ছিল, অনেক উল্টাপাল্টা অনেক কিছু দেখতো। তো ওরা এরকম মসজিদের হুজুরকে আনছে, তো হুজুর বলছিল দেখেন এই বাড়িটা সমস্যা আছে, আপনার বাড়িটা বন্ধ করেন, বন্ধ করলে হয়তো বা কোনো সমস্যার সমাধান হইতে পারে। তখন নাকি যারা এখানে ওনার ছিল বা মালিক যারা ছিল, তারা নাকি বাসাটা বন্ধ করেও দেয়, কিন্তু তারপরও নাকি এটা সমাধান হয় না, এখানে নাকি এরকম উল্টাপাল্টা জিনিস ঘটতেই থাকতো। যখন এই সমস্যাগুলো হতো, তারপর বন্ধ করে দেওয়ার পরও সমস্যা যেগুলো যখন হচ্ছিল, তখন তারা ঠিক করে যে জায়গাটা বিক্রি করবে, তারপর নাকি এটা কম দামে সেই আজম ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। তখন সবজিওয়ালার কাছ থেকে জিনিসগুলো শোনার পরে তারপর ওনারা তো এরকম বেশ ভয়ে ওদের দিন কাটছিল। কয়েকদিন পর তারপর আজম ভাই যখন ওনার নিজ বাড়িতে আবার আসে, তখন আজম ভাইকে এগুলো বলে দেওয়া হয়, এবং আজম ভাই বলে যে আসলে কিন্তু টুকটাক ঘটনা অনেকের সাথেই ঘটে, এখন তো বাড়ি বিক্রি করা আসলে সম্ভব না, দেখি না কি করা যায়। তারপর নাজমুল সাকিব ভাই বলে এরপর আসলে উনি কি বাড়িটা আসলে কি বিক্রি করেছিল কিনা সম্পূর্ণ শুনতে পারেনি, শুধু তো একটুকু জানে যে ওনারা সেটা ছেড়ে দিয়েছিল, আসলে থাকা ওনাদের আর সেখানে হয়নি। এটাই ছিল নাজমুল সাকিব ভাইয়ের একটা ছোট ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভূতের ঘটনা শোনানোর চেষ্টা করেছি, যেই ঘটনাগুলো কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে শাফিন ভাই, আরজে আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই এবং অন্যান্য যারা ছিল, তারাও কিন্তু আপনাদের বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শুনিয়েছে, এবং আমি শাকিল আহমেদ আমার জানা এবং আমার শোনা কয়েকটি ভয়ানক ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কত সিরিয়ালের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কার ঘটনাটি সব থেকে বেশি মিস্টোরিয়াস বলে মনে হয়েছে, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে, কারণ আপনাদের মন্তব্যগুলো, আপনাদের মতামতগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, যারা আমাদের আজকের এই এপিসোডটি নতুন দেখতেছেন বা নতুন এসেছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনি যদি একজন হরর লাভার হয়ে থাকেন, আপনাকে যদি বেস্ট হরর স্টোরি শুনতে ইচ্ছা করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা কিন্তু অনেক বেশি স্পেশাল, অনেক বেশি হরর, অনেক বাছাই কাছাই করে কিন্তু আমরা এই এপিসোডগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি।
তো অবশ্যই যারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা আসলে সত্যিকারের ভয়ানক ঘটনা নিয়ে কাজ করি। আর যারা যারা নতুন এসেছেন এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা অল বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে খুব সহজেই আপনার কাছে প্রতি রাত্র 10টার সময় এরকম ভয়ের বাছাই করা সেরা ঘটনাগুলো অটোমেটিকলি পৌঁছে যাবে আপনার নোটিফিকেশন আকারে। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক বাছাই করা সেরা ঘটনা নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।